গতকালকে আমরা হয়তোবা ফন্ট অসামটা দেখাতে গিয়েছিলাম, হয়তোবা নেটওয়ার্ক ইস্যুর কারণে কমপ্লিট করতে পারিনি। ফন্ট অসাম আমরা হয়তোবা ডাউনলোড করেছিলাম সিডিএন নামে, তাই না? সিডিএন নেমে লিখেছিলাম, এরপর ওটাকে ডাউনলোড করা ছাড়াই আমরা কিভাবে ব্যবহার করতে সেটা দেখেছিলাম। কিন্তু প্রবলেমটা হলো যে সিডিএন ব্যবহার করা তো ওই যে আমি কিছু প্রবলেম বলেছিলাম, যার কারণে সিডিএনটা ব্যবহার করা সম্ভব না। যদি কোনো কারণে ওদের ওয়েবসাইট ডাউন থাকে তাহলে আপনি আর আপনার ওয়েবসাইট এগুলো পাবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যারা অ্যান্টিভাইরাস ইউজ করে যাদের পিসিতে, তাদের পিসিতে এইসব সিডিএন অনেক সময় কী করতে চায় না, কাজ করতে চায় না, তখন বড়সড় একটা ইস্যু আসে। তো সেজন্য আমরা অবশ্যই যাই করব সবগুলো কী করবো, অবশ্যই ডাউনলোড করে করব। তাহলে ডাউনলোড করে করলে নিজের কাছে থাকবে। এখন কথা হলো তাহলে ডাউনলোডটা করবো কীভাবে? এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্টার্ট ফর ফ্রিতে চলে যাবেন। স্টার ফর ফ্রিতে চলে গিয়ে আপনাকে এখানে তারা বলবে যে ওই যে কিট কোড, আপনি চাইলে কিন্তু এখান থেকেও নিতে পারেন। আপনি এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন, সে কি করবে ওই যে ফন্টাসামের যে সিডিএন লিঙ্ক এখানেও সে প্রোভাইড করবে। বাট আপনি এখন ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেসে ইমেল চেক করবেন, মানে আমার কাছে এটা একটু অনেক লাগে আর কি। আপনি ইমেল চেক করে দেন আপনি এটা প্রোভাইড করবেন, তো এটা আমার কাছে হ্যাজেল লাগে। আমি সেজন্য ওই সিডিএন জেএস নামক একটা ওয়েবসাইট আছে সেখান থেকে কালেক্ট করি। সিডিএন জেএসটা মোটামুটি খুব ভালো। হ্যাঁ, একটা প্রশ্ন যে হ্যাঁ, বলে ফেলেন। প্রো পেতে গেলে এখানে কি করতে হবে? যে সিডিএন এর যে প্রোটা, প্রো নিতে গেলে এটা আপনাকে ফ্রি? অবশ্যই পেমেন্ট করতে হবে, এটা হলো বাংলা কথা। ও কারণ আচ্ছা। প্রফেশনালে যেহেতু ওরা তো একটা ফ্রি সার্ভিস দিচ্ছে, এখন ওদেরও তো ইয়া প্রফিট লাগবে অবশ্যই, কারণ ওরাও তো একটা অর্গানাইজেশন। সেই জন্য ওরা একটা প্রো সার্ভিস তারা রেখেছে, যাদের লাগবে তারা ইমপ্লিমেন্ট করবে, তারা ব্যবহার করবে, কোনো সমস্যা নেই। আর আমরা ও যেহেতু ফ্রি, তাহলে আমরা এখান থেকে ফ্রিটাই ব্যবহার করবো। এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে সাথে সাথে কী হয়ে যাবে, আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন কোনটা ডাউনলোড করবেন, প্রো ফর ওয়েব না ফ্রি ফর ওয়েব? আচ্ছা, এখানে দেখেন কয়েকটা জিনিস আছে, ফর ওয়েব আছে আর একটা হলো ফর ডেস্কটপ। আমরা অবশ্যই কী করব, ফর ওয়েবটা ইউজ করব। এবং এখান থেকে বিভিন্ন ধরনের ভার্সন আছে, তো আমরা ভার্সন টার্সন না দেখে আমরা যেটা লেটেস্ট সেটাই ব্যবহার করব। এবং লেটেস্ট জিনিসের প্রতি আমরা কী করব, ব্যবহার করার ট্রাই করব। ফ্রি ফর ওয়েব ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, আমার অলরেডি ডাউনলোড আছে সেজন্য এখান থেকে এটা বলতেছে। ডাউনলোড করার পর আপনার ডাউনলোড ফোল্ডারের কম্প্রেস ফোল্ডারে চলে যাবে, সাধারণত এইভাবেই যায় আমারটাতে, বাট আপনার ডাউনলোডে পেয়ে যাবেন। যেমন এই যেখান থেকে ফন্টাসাম 6.1.1, আমি এটাকে এই যেখান থেকে কী করছি, আমি এখান থেকে তাদেরকে করে নিচ্ছি, এক্সট্রাক্ট করে নিচ্ছি, জিপ ফাইল আকারে আসে। হ্যাঁ, আরেকটা জিনিস হলো আপনারা উইন্ডার নামক একটা জিপিং আছে। উইন্ডারও লাগে না মনে হয়, এখন তো পিসিতেই কম্প্রেস করা যায়, তাই না? পিসিরই এখন কম্প্রেস আছে, তো তাহলে আবার উইন্ডারের দরকার নেই। আমি তো উইন্ডার তারপরে ব্যবহার করি, আপনারা ওই পিসিটা ব্যবহার করে কি করবেন, এটাকে আনজিপ করে নেবেন। আচ্ছা, এরপর কি হবে, এরপর কাজ তেমন কিছু না। ফোল্ডারে গেলে এখন দেখা যাচ্ছে এখানে আপনার অনেক অনেক ফোল্ডার আপনি পাবেন, অল ডট মিন ডট সিএসএস, এতগুলো ফোল্ডার। পরবর্তীতে আবার এখান থেকে কি কি, এখন কথা হলো যদি কেমন হইতো এইরকম কিছু ইনস্ট্রাকশন কি থেকে এখান থেকে দেওয়া থাকতো, এটাও আপনি করতে পারেন। এখানেও হয়তোবা ডকুমেন্টেশন আছে। উপরে গিয়ে আমি তো ডক্সটা পড়ে আসি। এই যে ডক্স, ডক্স মানে কি, ডকুমেন্টেশন, যে আপনি যদি ডাউনলোড করেন কিভাবে ব্যবহার করবেন, এটার একটা কি শর্ট ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল যেটাকে বলা যায় আর কি। আর প্রতিটা জিনিসের যখন কোনো নতুন জিনিস শিখতে যাবেন অবশ্যই ম্যানুয়ালটা একবার পড়ে নেবেন। জলদি আসো। আচ্ছা, আমাদের প্রজেক্টটাকে আমরা একটু ওপেন করি, কি বলেন? ভালোই সময় নিচ্ছে। ওকে, ফন্টাসামের ডকুমেন্টেশন এসে আপনাকে বলতেছে ওয়েবসাইটে কীভাবে ব্যবহার করবেন। ইফ ইউ আর নিউ টু ফন্টাসাম অর জাস্ট নিড টু রিফ্রেশার, হিয়ার ইজ সাম টিপস টু গেট স্টার্টেড। তার মানে দেখেন এখানে আপনি যদি পড়েন, আমি যা আলোচনা করবো তার থেকেও অনেক কিছু ইনফরমেশন কিন্তু অতিরিক্ত আপনি পাবেন। আর আমি কিন্তু প্রথম ক্লাসেই বলেছিলাম আপনাদেরকে যে কি, বিভিন্ন ধরনের ইংরেজি ব্লগ পড়াতে অভ্যস্ত রাখতে, কারণ এগুলো আপনাদের অ্যাসেট। এখন আপনি একটা ভিডিও দেখবেন 10 মিনিটের, সেটা দেখে আপনি যা কিছু বুঝবেন তার থেকে বেশি বুঝবেন আপনি ব্লগ পড়ে, কারণ ওইখানে ইনফরমেশন বেশি থাকে। ওকে, অন ওয়েবসাইট ইউ ক্যান অ্যাড আইকন টু ওই ওয়েব। এই যে এখান থেকে অন ওয়েবসাইটে গেলেও আপনি এখান থেকে আইডিয়া যেতে পারেন যে কীভাবে জেনারেশন করতে হয়, যে কীভাবে করবেন, ডাউনলোড করতে হবে, ডাউনলোডের পর কী করা লাগবে, এই জিনিসগুলো ইনফরমেশন তারা আপনাকে প্রোভাইড করবে। সর্বপ্রথম বলতেছে যে এই যে এখানে কি বলতেছে, যে ওয়েবে ইউজ করার জন্য আপনাকে এটা একটা কিট নাম্বার দিবে, তাই না? কিট দিচ্ছে,
এরপরে হোস্ট ইউরসেলফ এটা সেটা বলতেছে। পরবর্তী প্রজেক্টসের জন্য লার্ন দ্য বেসিক সুডো এলিমেন্টস, তার মানে তারা একটা বড় সড়ো একটা ব্রিফিং দিয়ে দিয়েছে, তাই না? এই যে এখানে সে দিয়ে দিয়েছে। তো আপনার এত প্রবলেম কোনো করার দরকার নেই, আমি এখানে সহজ বাংলায় বলে দিই। এখানে দুটো কাজ করতে হবে। নাম্বার ওয়ান, ওয়েব ফন্টের যে ফোল্ডারটা আছে এটাকে কপি করবেন। কি করবেন? কপি করে আপনার ফোল্ডারের অ্যাসেট ফোল্ডার রাখতে হবে। আপনাকে এখন একটা জিনিস কি করতে হবে, সুন্দরভাবে ডিজাইন করতে হবে। সেটা হলো কি, সেটা হলো আপনার স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার? ডিজাইনটা মূলত কি বলতে চাচ্ছি আমি এখানে, বিষয়টা হলো আমরা কিন্তু নর্মালি ফোল্ডারগুলোকে এভাবে রাখি না, কখনোই না। আমরা অলওয়েজ এটা কি করি, একটা ওয়েল অর্গানাইজড করে রাখি। কেন রাখি? কষ্ট হলো যে এখানে যে আপনি আজকে একটা HTML ফাইল আসছে, একটা CSS ফাইল আসছে, আপনি যখন একটা প্রজেক্ট করতে যাবেন এরকম 10টা থেকে 15টা প্লাসও কি থাকবে, প্রজেক্টস আপনার থাকবে। আপনার ইমেজ আসবে, একটা ইমেজ আসছে, বাকি ইমেজগুলো যদি আসে তাহলে আপনি অবশ্যই কি এই প্রজেক্টে এখানে হ্যাজেল ফিল করবেন। সেজন্য আমরা সবগুলোকে গুছিয়ে রাখি। সেজন্য আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটা হয়তোবা ডিস্ট নামে হয়। ডিস্ট নামে হলো ডেস্টিনেশন, অথবা রাখি অ্যাসেটস, মানে হলো অতিরিক্ত প্রয়োজনাবলী ফোল্ডার বা ফাইল। এরপর আমরা কি করি, এর ভিতরে আরও কিছু ফোল্ডার ক্রিয়েট করে দিই। যেমন আমি বলবো যে যদি CSS এর কোনো কি আসে, CSS আসে তাহলে CSS, যদি কোনো ইমেজ নামক কোনো ফাইল আসে তখন ইমেজ, যদি কোনো জাভা স্ক্রিপ্ট রিলেটেড কোনো ফাইল আসে তাহলে জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে? এইভাবে আমরা কি করি, প্রতিটা ফোল্ডারকে এভাবে গুছিয়ে রাখি। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা যদি না গুছান আপনি অনেক কিছু ইস্যু ফেস করবেন। নাম্বার ওয়ান, ওই ওয়েব ফন্টই কাজ করবে না। এখন কত হলো, এই যে এইখানে এখন আপনি এখন কি করছেন, আপনি এখন আপনার ওয়েব ফন্টটা এখান থেকে ডাউনলোড করছেন, কপি করছেন, সুন্দর মতো কি আপনার ওয়েব ফন্টটাকে কি করবেন, এই যে অ্যাসেটের ভিতরে রাখবেন। অ্যাসেটের ভিতরে, হ্যাঁ, আবার অনেক ভিতরে রাখার দরকার নেই। অ্যাসেটের ভিতরে মধ্যে কথা হলো CSS এর সাথে রাখবেন, CSS ফোল্ডারের সাথে, নট ফাইল। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। CSS এ গেলে এখন আপনার কি লাগবে, এখানে তো অনেক CSS ফাইল আছে। CSS ফাইল একটা মাত্র লাগবে, যেটা হলো all.min.css। এই যে 100 কিলোবাইটের একটা এই ফাইলটাই আমার প্রয়োজন। কপি করলাম, কপি করে আমি CSS এর মধ্যে এটা রেখে দিলাম। দ্যাটস ইট, আপনার কাজ ডান। এখন জাস্ট কি করবেন, লিঙ্ক আপ করতে হবে। আর কিছু মনে হয় বাকি আছে কিনা, হ্যাঁ, আমি আর ফোল্ডারের বিভিন্ন ফোল্ডারগুলো এখন নিয়ে যাইনি, এই যেগুলোকে আমি ভিতরে নিয়ে যাবো এখন। এই যে এখন দেখেন ফোল্ডারটা তখন অনেক অগোছালো ছিল, বাট এখন কতটা অর্গানাইজড বা একটা সুন্দরের সাথে কি আসতেছে, এটা এখন দেখতে ভালো লাগতেছে যে না ঠিক আছে, জিনিসটা অনেক গোছালো। অ্যাসেটস এর মধ্যে CSS, মানে জিনিসটা গোছালো থাকলে অনেক সুন্দর লাগে। এখন যদি আমি ফোল্ডারটা ওপেন করি, ফোল্ডারও এভাবে কি হবে, সেট আপ হয়ে যাবে। ফোল্ডারটা একটু সময় ধরতেছে, দাঁড়ান। আচ্ছা, কেউ কি আনমিউট আছেন? আমি কেন জানি নয়েজ পাচ্ছি। ওকে, গত ক্লাসে আমরা এটা বানিয়েছিলাম, তাই না? ফ্লেক্সবক্সকে ব্যবহার করে কিভাবে সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। আমরা ওই গত ক্লাসে এই যে ক্লাউড ফেয়ার থেকে আমরা একটা CDN নিয়ে কাজ করেছিলাম, বাট আজকে আমাদের CDN এর আর দরকার নাই। আজকে আমাদের কাজ হলো একটা লিঙ্ক নিব, লিঙ্কের নাম দিয়ে দিব হাইপার রেফারেন্স, এরপরে স্টাইল সিটি থাকবে, অ্যাসেটস, এরপর আছে CSS, এরপর all.min.css। গতকালকে যেভাবে এই তিনটা বাটন কাজ করছিল, আজকেও যদি দেখেন এই বাটনগুলো এভাবে কি করবে, আজকেও কাজ করবে খুবই সহজে। কিন্তু পার্থক্য হলো এগুলো এখন অফলাইন। নেটওয়ার্কও যদি আমার কোনো কারণে চলে যায়, অথবা কোনো কারণে এই ওয়েবসাইট ড্যামেজও হয়ে যায়, আমার এফেক্ট কোনো পড়বে না। ঠিক আছে? এটা হলো ফন্ট অসাম। আরেকবার বলে দিই, শর্ট ফর্ম দুটো জিনিস লাগবে ফন্ট অসাম থেকে। না, এই যে ফন্ট অসামে আপনি গেলেন, প্রবেশ করার পর ওয়েব ফন্ট লাগবে, CSS এর মধ্য থেকে all.min.css লাগবে। এই দুটোকে আপনার অ্যাসেটের ভিতরে রাখবেন। এই যে অ্যাসেটের ভিতরে ওয়েব ফন্টকে রেখে দিবেন, CSS নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে আপনি all.min.css কে রেখে দিবেন। আর
অল ডট উইন্ডোর সিএসএসটাকে লিঙ্ক করে দিবেন। আশা করি এতটুকু যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, ফন্ট অসাম হয়ে গেল। আরেকটা জিনিস একটু শেয়ার করে দিই, সেটা হলো যে ফন্টস, যেটা ছোটোখাটো বিষয়গুলো আগে মনে বলে দিই। আইকন বলতে পেরেছি, ফন্টস বিষয়টা কি? ফন্টস বিষয়টা হলো যে আমরা তো সর্ব ধরনের ওয়েব ফন্টস, তাই না? মানে ফন্ট হলো যে বিভিন্ন ধরনের লেখার স্টাইল, মানে বিভিন্ন ধরনের লেখার ধরন। এখন কথা হলো বিভিন্ন ধরনের লেখার ধরন কিন্তু সবার জন্য সেম না, কিছুটা ডিফল্ট থাকে, যেগুলো ডিফল্ট আমাদের পিসিতে থাকে সেগুলোর মধ্যে কয়েকটা হলো এরিয়াল, ভেরদানা, বা আপনি যদি জানতে চান কোন কোন ফন্টগুলো হলো কমন ফন্ট, সেটা জানার জন্য আপনি এইখান থেকে সিএসএ গিয়ে সিএসএটা ওপেন করে আপনি এখানে ফন্ট ফ্যামিলি ওপেন করেই দেখতে পারেন যে কোন ফ্যামিলিগুলো আমার কি নির্ধারিত। ফন্ট ফ্যামিলি নির্ধারিত দেখার জন্য আপনি এখানে কন্ট্রোল শিফট স্পেস ধরে সার্চ করলে এই যে এগুলোর ডিফল্ট, মানে যেখানে সেখানে থাকে, ঠিক আছে, এদের কোনো প্রয়োজন তেমন একটা নাই। কিন্তু সমস্যা হলো এগুলোর বাইরে তো অনেক হাজার হাজার ফন্ট আছে, তার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই ওয়েব ফন্ট নিয়ে আসতে হবে। এখন ওয়েব ফন্টের মধ্যে নিতে গেলে দেখা যাচ্ছে ওই যে কিট তৈরি করা আছে কিনা, কারণ সব ফন্ট কিন্তু ওয়েবে কাজ করবে না, এবং কি বাংলা ফন্ট অনেকগুলো আছে যেগুলো ওয়েবে কাজ করে না। সেক্ষেত্রে এখন এগুলো কিভাবে কাজ করতে হবে? এগুলোকে অবশ্যই ওয়েব কিট আছে কিনা বা ফন্ট ফেসের ওই যে ইউনিক রেঞ্জ আছে কিনা সেগুলো যাচাই করতে হবে, এবং এরকম একটা যাচাইকৃত ওয়েবসাইট হলো গুগল ফন্টস। ঠিক আছে, তো গুগল ফন্টস কি করে? তার মধ্যে 1400-রও বেশি কি আছে ফন্টস আছে, আপনি তাদেরকে ব্যবহার করতে পারেন। এই যে তারা এখানে বলতেছে যে 1424টার উপরে কি আছে আমাদের কাছে ফন্ট কালেকশন আছে। এটাও দুই পদ্ধতিতে কি করা যায়, ব্যবহার করা যায়, ইউনিট পদ্ধতি আর কি। একটা হলো কি রিলেটিভ ইউনিট, অ্যাবসলিউট ইউনিট। রিলেটিভ ইউনিটটা কি? ওই যে ডাউনলোড করে ইউজ করা। আগে অ্যাবসলিউট ইউনিটটা দেখিনি। যেমন ধরেন আপনি এখন এখানে একটা প্যারাগ্রাফ নিলেন, কোথায় index.html এ গিয়ে, ডিভটা তো আজকে প্রয়োজন নেই, আমি এখানে একটা h3 নিলাম ফর এক্সাম্পল, লরেম 15 15 অক্ষরের একটা 15 ওয়ার্ডের একটা লরেম নিলাম। চলে আসার কথা না? চলে আসছে, এটা নর্মাল লেখা আসছে, কিন্তু আমি চাচ্ছি এটার মধ্যে একটু অ্যাট্রাকটিভ কিছু ডিজাইন যেন ইমপ্লিমেন্ট হোক, মানে লেখাটা যেন একটু সুন্দর গোছালো হোক। সেটার জন্য আমি একটু দেখি কোন ফন্টটা আমার কাছে বেশি পছন্দ হচ্ছে। দেখা যায় স্যার চাইনা ফন্ট অনেক সুন্দর ছিল। চায়না ফন্টের জন্য লিখতেই হবে চায়না না তো জাপানিজের জন্য জাপানিজ ভাষায় লিখতে হবে। আপনি ইংরেজি লিখে জাপানিজ কনভার্ট করতে পারবেন না স্যার। আচ্ছা দেখি একটা চোখে পড়লেই হলো। স্যার জাপানে তারা কি আমাদের বাংলা ফন্ট দেখলে মনে হয় এরকম অদ্ভুত না স্যার? এটা তো স্বাভাবিক। এই যে চাইনিজ। আচ্ছা একটা নিয়ে নিই, এভাবে ঘাটাঘাটি করলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। ধরেন এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, আমি এখন এটা ইমপ্লিমেন্ট করব কোথায়? এই যে আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এই ফন্টের বিস্তারিত ইনফরমেশন চলে আসছে। এটা টাইপ কি, গ্লিপস কি, অ্যাবাউট কি, এটা লাইসেন্স কার কাছে আছে, এই জিনিসগুলোর একটা বেসিক ইনফরমেশন। এখন কথা হলো আমি এখন কোন ফন্টগুলো কিভাবে ব্যবহার করব? এক্সট্রা লাইট, এটা হলো ফন্টের ওয়েট। ওই যে ফন্টের ওয়েট চিকন মোটা, এটা আবার এখানে কি আছে, পার্থক্য আছে। কোনো ফন্টের চিকন মোটা অনেক ধরনের আছে, আবার কোনো ফন্টের শুধুমাত্র একটাই থাকে ওয়েট। ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলোর আবার বিষয় নেই, অনেক কিছু আছে। এখন কথা হলো আপনার ওয়েবসাইটে কোনটা লাগবে। ধরেন এক্সট্রা লাইট কারো লাগে না, রেগুলারটা লাগে, মিডিয়ামটাও লাগতে পারে। এই যে এখন সিলেক্ট করতে হবে, যেগুলো আপনি করছেন সেগুলোকে সিলেক্ট, সেমি বোল্ড লাগে, বোল্ড। ধরেন এই 4টা ফন্ট আপনার লাগবে, মানে ফন্টের স্টাইল। এখন কথা হলো এটাকে যে আপনি এখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। দেখেন যখন আপনি এগুলোকে সিলেক্ট করছেন, পাশ থেকে কিন্তু একটা কি সাইড বার উঠে আসছে না? এই যে এখানে, এটা কিন্তু প্রথমে ছিল না। যখনই আমি কাউকে সিলেক্ট করছি সাথে সাথে এই সাইড বার উঠে আসছে। এখানে বলতেছে যে আপনি অসওয়াল্ড নামক একটা ফন্ট আপনি সিলেক্ট করেছেন, যার ওয়েট নিয়েছেন 4টা, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড। এখন একটু নিচে গেলে বলতেছে যে আপনি এগুলোকে ওয়েবে ইউজ করতে পারবেন। সেটার জন্য সে দুটো পন্থা দিয়েছে, একটা হলো লিঙ্ক পন্থা, একটা হলো ইম্পোর্ট পন্থা। লিঙ্ক পন্থা মানে কি? আমরা সিএসএস এর HTML এর লিঙ্ক দেখেছিলাম না? এই যে আমার যদি লিঙ্ক পন্থা ব্যবহার করতে হয় তাহলে আমাকে এতটুকু লেখা কি করতে হবে, কপি করে এখানেই পেস্ট করে দিতে হবে। আবার ইম্পোর্ট পন্থাটা কি? ইম্পোর্ট পন্থাটা হলো সিএসএস পন্থা। এই যে দেখেন স্টাইলের মধ্যে ইমপ্লিমেন্ট করা, ইম্পোর্টের মধ্যে সিএসএস সব। তার মানে আমি যদি এই লেখাটাকে কপি করে
আমি যদি আমার সিএসএস এর মধ্যে ইমপ্লিমেন্ট করে দিই, শুধুমাত্র সিএসএস এর সবার টপে আমি দিয়ে দিলাম ধরেন, তাহলে আপনার কাজ ডান। ডান না মানে অর্ধেক শেষ। এখন কত হলো, ঠিক আছে, তাহলে কি ফন্ট কি এখন যেখানে সেখানে ব্যবহার হওয়া শুরু করবেন না? একটু স্ক্রল করেন, এখনো বাকি। স্পেসিফাই ফ্যামিলি সিএসএস এ দিতে হবে, ফন্ট ফ্যামিলি দিতে হবে না। ফন্ট ফ্যামিলি না দিলে কি কাজ করবে? কখনোই না। তাহলে এখন ফন্ট ফ্যামিলি কাকে দিবেন? ধরেন আছেই তো মাত্র এক্সট্রা হিস্ট্রি, আমি এটাকে একবার ইয়াতেই দিয়ে দিলাম, ইউনিভার্সালি দিয়ে দিলাম। দেওয়ার পর রিলোড করলাম। রিলোড করার পর এখন একটু দেখি তো কোনো পরিবর্তন নাই। কেন নাই? তো লাইভ চলতেছে, লিঙ্ক হাইপার রেফারেন্স রিলেশনশিপ স্টাইল শিট। কারণ স্টাইল শিট কি এখন কি পাবে? আমার স্টাইল ডট সিএসএসটা কোথায়? এখানে আছে না? কোথায়? অ্যাসেটের ভিতরে আছে না? তাহলে আমাকে এখন পুরো পাথ লিঙ্ক বলে দিতে হবে না, রিলেটিভ পাথ। তাহলে আমাকে এখন এখানে পড়ে দেওয়ার জন্য আমি এখানে বললাম অ্যাসেটস সিএসএস স্টাইল ডট সিএসএস। যখনই আমি এটাকে এখানে এখন সেভ করব, এখন দেখেন অটোমেটিক্যালি লেখাটা কি ওই রকমেরই চলে এসেছে। এখন আপনি যদি ফন্ট সাইজটা একটু বাড়ান আর একটু ক্লিয়ারিফাই করে বুঝতে পারবেন। আমি এখানে H3 কে ডাকলাম, কালার ফন্ট সাইজ 46 পিক্সেল। এই লেখাটা মোটা হয়ে গেছে। নর্মালি লেখাটা অ্যাজ এ ডিফল্ট কোনো একটা ফন্ট ওয়েট চুজ করে থাকে, আপনি এখন যেটা দিতে চান, যেমন আপনি দিলেন 400, মানে যেটা রেগুলার, দেখবেন চিকন হয়ে গেছে। 500 600 700 400 500 600 700 এই চারটা নিয়েছিলাম, ঠিক আছে না? এই যে এখন কোয়েশ্চেনটা হলো, এটা তো অনলাইন, তাই না? এটা হলো কি, মূলত আমরা এটাকে অ্যাবসলিউট ইউনিটে কাজ করছি। এখন আমি কি রিলেটিভ ইউনিটে কাজ করতে পারবো না? হ্যাঁ পারবো। পার্থক্য তখন এতটুকুই হবে, এই যে ইম্পোর্ট ইউআরএল এর মধ্যে যে লিঙ্কটা আছে HTTPS, এটাকে তখন কি করবেন, এটা আর আপনি আর সিএসএস এ না রেখে এটা ডাইরেক্ট কোথায় রাখবেন? ডাইরেক্ট আপনি এখানে গুগলে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে দেখেন গুগল আপনাকে একটা কোডিং পেজ দিবে, আপনাকে কোডিং পেজ। এবং আমরা যেখানে বলতাম না আমাদের কোন পেজটা দরকার, এই যে এই কোডগুলো দরকার, এই দুটো কোড। এখন কত হলো, এই দুটো কোড যেহেতু সে এখন দিয়ে দিচ্ছে, এখন এটাকে আমাদের কাজ কি, এই ফাইলটাকে আমরা এখন সেভ করব। এই ফাইলটাকে সেভ করে আমরা ডেস্কটপের ওই ধরেন ওই যে ক্লাস 6 নামক যে ফোল্ডারটা আছে সেখানে রেখে দেব, অ্যাসেট সিএসএস। এখানে নামটা কি দিব? আমি বললাম যে ফন্টস, জি ফন্টস, তাই না? গুগল ফন্টস, জি ফন্ট ডট সিএসএস। এই যেটাকে এখন কি করলেন, আপনি এখন নিজে মেক করলেন। এখন আর আপনার কি করার দরকার নাই, সিএসএস এর যে লিঙ্কটা করছেন না ওটারও এখন করার দরকার নাই। এখন আপনার কাজ হলো ডাইরেক্ট গিয়ে লিঙ্ক করে নিয়ে আসে। এখানে যাবেন, এখানে গিয়ে অ্যালাইনকে লিঙ্ক হাইপার রেফারেন্স, এখানে দিবেন অ্যাসেটস সিএসএস জি ফন্ট ডট সিএসএস। যে কাজটা তখন করছিল এ ফন্ট এখনই করবে। এই যে এই হলো আপনার ফন্টস কিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। স্যার আমি চাচ্ছি যে আমার এখানে বেশ কয়েকটা পোর্শন থাকবে এবং এক একটাতে এক এক রকম ফন্ট থাকবে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? বা এখন কথা হলো একটা সিঙ্গেল ফন্টের জন্য তো আমার কোনো প্রবলেম ছিল না, যাচ্ছি নিচ্ছি নিয়ে নিচ্ছি, বাট মাল্টিপল ফন্ট কিভাবে নিব? আর মাল্টিপল ফন্ট নেওয়ার নিয়মটা কি? ধরেন আপনার অসওয়াল্ডও লাগবে, সাথে করে অন্য আরেকটা ফন্টও লাগবে। তাহলে আমি এখন কি করলাম, ফন্টের গুগল আবার চলে গেলাম, ওগুলো সিলেকশন থাকবে, এগুলো কিন্তু আমি চেঞ্জ করব না, কিছু করব না। ধরেন আমি কেটে দিয়েছি। ধরেন আমার এখন কি লাগবে, আমার কাকে লাগবে, ধরেন এই ফন্টটা একটু এটাই নিলাম, এই যে পপিন নামক যে ফন্টটা সেটাও লাগবে। এখন কত হলো, দুই ফন্টকে আমি নিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি শুধু দুটো নয়, আপনি মাল্টিপল ফন্ট নিয়েও কাজ করতে পারবেন। এই যে পপিন্সে গিয়ে ক্লিক করলাম, পপিন্সেরও কি আছে, অপশন আছে। আপনি থিন নেবেন, এক্সট্রা লাইট, পরবর্তীতে রেগুলার, মিডিয়াম। রেগুলারটা নেই, আর ধরেন রেগুলারের পর সেমি বোল্ড, আর একটা হলো বোল্ড নিয়ে নিলাম। মজার ঘটনা হলো এই যে আপনি মাঝখানে যে এই যে যখন আপনি সিলেক্ট করছিলেন এখানে ডান পাশ থেকে একটা সাইড বার আসছিল, এখন আসে নাই। কেন আসে নাই? কারণ আমি ওটা ক্রস করে রাখছি। এটা এখানে ক্লিক করলে ওই সাইড বারটা আবার দেখতে হবে। এখন দেখেন এখানেও সে কি বলতেছে, এখন সে বলতেছে যে আপনি এখানে দুটো ফন্ট ব্যবহার করতেছেন। আপনি এখানে কটা ফন্ট? দুটো ফন্ট সিলেক্ট করছেন, কিন্তু এখানে কিন্তু লিঙ্কের সাইজও বড় হয়ে গেছে, দেখছেন? ইম্পোর্টে গেলে মজার ঘটনা হলো ওই যে এক লিঙ্কে এখন সবগুলো ফাইল আপনি এখন দেখতে পাবেন।
এই যে প্রথমে দেখবেন যে পপিন আছে, প্রথমে আছে অসওয়াল্ড নর্মাল 400, নর্মাল 400 400, এই যে অসওয়াল্ড 500 500 500 500 600 700 পরে এখন আসবে কি অসওয়াল্ড, এই যে পপিন চলে আসছে, দেখছেন? তার মানে এখন আপনার যতগুলো লাগবে ততগুলোকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে লিঙ্কটাকে কপি করে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন সেভ করা সহজ, যে gfont.csv গেলে সে আপনাকে বলবে যে রিপ্লেস করবেন কিনা, আমি বললাম যে হ্যাঁ বাপু আমি রিপ্লেস করব, রিপ্লেস করলেন, ফন্ট ডাউনলোড হয়ে গেল। লিঙ্ক আপের ক্ষেত্রে আপনি সবগুলো লিঙ্ক আপ করে দিয়েছেন, এখন জাস্ট আরেকটা বেশি কাজ করতে হবে কি, অসওয়াল্ডের পরে এখন পপিন্সকেও যাকে দেওয়ার জন্য প্রয়োজন তাকে দিয়ে দিবেন। যেমন এখন আর কি দরকার নেই, ফন্ট ফ্যামিলিকে ইনডাইরেক্টলি ওকে দরকার না, আমি এখন S3 কে দিয়ে দিলাম। আর আমি এটা বললাম যে প্যারাগ্রাফও আসবে, প্যারাগ্রাফ আসলে তুমি প্যারাগ্রাফকে এই ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিও। তার মানে আমি এখন একটা প্যারাগ্রাফও নেই সাথে করে, প্যারাগ্রাফ লরেম 30, দেখেন দুই ধরনের লেখা চলে আসছে, লেখাটা চিকন, আপনি এখন চাইলে বোল্ড করে নেন, ফন্ট ওয়েট বোল্ড, লেখা মোটা হয়ে গেছে। তো এই হলো আপনি যদি মাল্টিপল ফন্ট নিয়ে কাজ করতে চান। কিন্তু এখানে কিছু তাহলে স্যার আমি জি। ফন্টগুলো রাখি এখানে, তাহলে যে ফন্টের যেগুলো আছে যেমন 500 600 800 এর বাইরে আমি যেতে পারবো না। আমি যদি ধর স্যার আমি যদি বলি যে আমি এখানে 500 400 600 এরকম তিনটা স্টাইল নিয়েছে, কিন্তু আমি হঠাৎ করে 300 250 ব্যবহার করলাম বা 700 ব্যবহার করলাম, তাহলে কি কাজ করবে না এটা? না, তার আপনাকে মানে আমাকে মনে রাখতে হচ্ছে বিষয়টা। হ্যাঁ, তার চেয়ে ভালো হয় না আপনি একবারে ফন্ট ফ্যামিলি সবগুলোই সিলেক্ট করে রাখেন, এগুলো সবগুলোই সিলেক্ট স্টাইল দিয়ে দেন। কারণ আপনি হয়তো জানতেছেন না এখন লাগবে না, কিন্তু পরে তো লাগতে পারে। এখন আপনি একবারে 100% ড্যাম শিওর, মানে 3-4টা কাটটি নিয়ে নিচ্ছেন যে আর লাগবে না, কিন্তু পরে তো লাগতেও পারে, কে জানে। তাহলে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে যেহেতু, তাহলে আপনি সবগুলোই নিয়ে রাখেন, সিলেক্ট অল করতে পারেন। সিলেক্ট অল করলে সবগুলো আপনার দায়িত্বে থাকলো, আপনি এখন এখান থেকে যেগুলো যেগুলো লাগবে সেগুলো আপনি কি করেন, ব্যবহার করেন। আপনার কালেকশনে রাখতে তো সমস্যা নাই, তাই না? কালেকশনে রাখবেন, যে কোনো সময় কাজ করবে, দরকার পড়লে দরকার ইউজ করে ফেলবেন। তো এটা হলো মূলত ফন্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার। স্যার বাংলা যদি হয় তাহলে কিভাবে করবে? আচ্ছা, বাংলা হলে বাংলারও কিছু ওয়েবসাইট আছে, আবার গুগল ফন্টসেরও বাংলার কিছু অপশন আছে। আমি 8টা থেকে 10টা ফন্ট আছে বাংলার। এই যে ল্যাঙ্গুয়েজ বেঙ্গালি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 9টা ফন্ট বাংলাদেশি আছে, ঠিক আছে? এই যে এখন কথা হলো এইগুলো যদি না পান তাহলে লিখে সার্চ করবেন বাংলা ফন্ট ফর ওয়েবসাইট। এই যে মাতিন ফন্ট যেটা, সেটাও খুব ভালো। আপনার এখান থেকে, এখানেও 12টা থেকে 14টা আছে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আদর্শ লিপি, আলোচনা লোহিত, বাংলা, বেনশেন, চারুচন্দন, এগুলো সবগুলোই কি এখানে 12-14টা আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আদর্শ লিপিটা একবার দেখে নিতে পারেন। ধরেন এখান থেকে আদর্শ লিপি আপনার পছন্দ হলো, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই ফন্টটা ব্যবহার করার জন্য এই যে সেও কিন্তু সেম লিঙ্কই দিছে, দেখছেন? জাস্ট আপনি এটাকে একটু কি করেন, দেখেন যে এই ভদ্রলোক এখানে কি করে রাখছে, আদর্শ লিপির একটা ফন্ট ফেস লিখে রাখছে। তাহলে আপনি জাস্ট এটা এখন ইমপ্লিমেন্ট করলে, এটাকে যদি আপনি ফন্ট করেন, অটোমেটিক কাজ করবে। আবার এখান থেকে বাংলা যদি আসেন, এই যে বাংলা লেখা কি এরকম আসবে, সব করতে পারবেন স্যার, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা হলো যেসব ফন্ট, কারণ ফন্ট কালেকশন তো আপনার কাছে অনেক থাকতে পারে। আপনি ফন্ট ইজিতে যান, যারা আমরা বেসিক নিয়ে কাজ করছি, গ্রাফিক নিয়ে কাজ করছি, আমরা অনেকে জানি যে অনেক ফন্টস অ্যাভেলেবেল আছে, তাই না? বেস্ট ফন্ট লিখলেন, বেস্ট লিখলাম ফন্টস, এই যে কত ধরনের ওয়েবসাইট আছে যারা ফন্ট দিচ্ছে। কিন্তু প্রবলেমটা হলো ফন্ট দিলেও তারা কি ফন্ট ফেস দিচ্ছে কিনা, ওয়েব কিট। কারণ আমরা কিন্তু গত ক্লাসে ডিসকাশন করেছি, গত ক্লাসের আগের ক্লাসে, গত ক্লাস তো হয়নি, গত ক্লাসের আগের ক্লাসে ডিসকাশন করেছিলাম কি ফন্টের অবশ্যই কি করতে হবে,
ফন্ট ফেস আছে কিনা, ইউনিকোড রেঞ্জ তৈরি করা আছে কিনা, সেগুলো আপনারা জেনে নিতে হবে। এখন কথা হলো যেখানে সেখানে যদি আপনি যান ওগুলো কিন্তু পাবেন না। যেমন আমাদের বাংলা ফন্টের জন্য অনেক সুন্দর একটা ওয়েবসাইট আছে লিপি ঘর নামে, অনেক ফ্রি রিসোর্স আছে। আমি এখান থেকে অনেকগুলো ফন্ট ডাউনলোড করে নিজের বিভিন্ন কাজে ব্যবহারও করছি। কিন্তু প্রবলেমটা হলো এখানে কি সবগুলো ফন্ট আছে কিন্তু এদের কি নেই, কোনো ওয়েব কিট নেই, মানে ওয়েব ফন্ট বা ফন্ট ফেস নেই। এখন কত হলো ফন্ট ফেস না থাকলে আপনি কাজ করাটা পারবেন না সুন্দর মতো। আসল কথা হলো এটা, যে কত সুন্দর সুন্দর ইয়া আছে, ফন্ট আছে, এখানে অনেক ফন্ট আছে। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেসব ফন্টগুলো ব্যবহার করতে হবে যেগুলোর কি আছে, ওই ইউনিকোড রেঞ্জ তৈরি করা আছে, ঠিক আছে? তো ইউনিকোড রেঞ্জ স্যার আপনার এই কথাটার অর্থ বুঝিনি, ফন্ট ফেস বা ফন্ট কিট বা এখন যে রেঞ্জ আচ্ছা ধরেন এই যে আপনি এই যে স্টেলর সিএসএস যে ইম্পোর্ট ট্যাগটা আছে, এখানে তো আপনি একটা কোড পাচ্ছেন তাই না, একটা ইউআরএল পাচ্ছেন। এই ইউআরএলটা কি আছে আপনার মাথায় হয়তো কোশ্চেন আসতে পারে না, এটা তো একটা ইউআরএল। ইউআরএল মানে কি, এখানে তো কোনো একটা জিনিস জায়গায় সার্চ করা যায়, এরকম একটা জিনিস সার্চ করে দেখলেন যে এখানে কি আছে, এই যে দেখেন @ফন্ট ফেস, এই যে এটার কথা আমি বললাম। সবগুলো ফন্ট যেগুলো আপনি নর্মাল ডাউনলোড করতে পারেন সবগুলো ফন্টে কিন্তু এই দুটো কোড কিন্তু থাকে না, বা ধরেন এই কোডটাই থাকে না। এখন এই কোড যদি না থাকে ফন্ট কাজ করবে না, এই জিনিসটা বুঝতে পারছেন? এখানে দেখেন ফন্ট ফেস আছে, আমি এটাকে ফন্ট কিট বলতেছি আর কি, কিন্তু এটার মধ্যে 200 কিছু ইম্পর্টেন্ট, যেমন ফন্ট ফেস। পরবর্তীতে চলো এই যে সোর্স ইউআরএল, যেটা এই যেটা আপনি এখানে যদি যান দেখবেন যে এটা আবার কি নতুন একটা টপিক, এই যে আপনার একটা ফন্টই ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আবার এখান থেকে ইউনিকোড রেঞ্জ সে আপনাকে দিচ্ছে। এই হলো বিষয় যে কিভাবে আপনি একটা ফন্ট ওয়েবে দেখতে পাচ্ছেন। একটা ওয়েব জগৎ, নেটের জগৎ, তাই না? ইন্টারনেটটা মানেটা কি, একটা ওয়েব জগতে তো অবশ্যই কিছু ডিজাইন রাখতে হলে তার একটা ইউনিকোড রাখে। সে কি আপনার কি ফন্ট দিচ্ছেন সে কি বুঝবে? অবশ্যই না। তো তাকে বোঝানোর জন্য আমার কিছু ইউনিকোড রেঞ্জ লাগে। এই ইউনিকোড রেঞ্জগুলো হলো এগুলো যদি না থাকে আপনি কোনো ফন্ট ইউজ করতে পারবেন না। এবং গুগল ফন্টস, পরবর্তী এই মাতিন ফন্টস, এগুলো কি করে, এরা প্রোভাইড করে দেখে আমরা এদেরগুলো ব্যবহার করে থাকি। স্যার যদি কোনো কারণে এমনটা হয় যে আমি ওদের যে ফন্ট ফেস আছে বা ইউনিকোড রেঞ্জ যেটা আছে সেটা আমি পেলাম, আমি কপি করে আমার ওয়েবসাইটে বসালাম, কোনো তো সমস্যা দেখা নেই। গেল ওদের ফন্টে ওরা কোনো কারণে ওদের সাইটটা ডাউন হয়ে গেছে, তখন কি আমার ইয়াতে কোনো প্রবলেম হবে? সেজন্যই তো, আচ্ছা এই কারণেই তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড কাজ না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো এটাকে ডাউনলোড করে ইমপ্লিমেন্ট করেছি। তার মানে ওদের সঙ্গে আমার সম্পর্ক শেষ, হ্যাঁ ওরা এখন যা ইচ্ছা তাই করুক, আমি আমার মতো করে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমারটা তো আমার কাছে আছে ডাউনলোড। আচ্ছা যদি স্যার এমন হয় যে ওরাই কখন এই ফন্টটাকে রিমুভ করে ফেলেছে, তখন কি অসুবিধা হবে না? ফন্ট রিমুভ করলে ফন্টটা তো অলরেডি আপনার কাছে আছে। এখানে বিষয়টা দেখেন, ও মধ্য কথা হলো আপনার কাছে যদি লাইসেন্স থাকে, তাই না, আপনাকে আর কে ঠেকাবে, এটাই হলো আসল বিষয়। আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে স্যার। আপনার কাছে সব রাইটস এখন, মানে ইউনিকোড রেঞ্জ আর সোর্স থাকা মানে আপনার কাছে এখন সব রাইটস আছে। তারপরে যদি আপনার এখনো যদি ওই সন্দেহটা থাকে যে ভাইয়া এটাও যদি হতে পারে কিনা বা এটাও যদি হয়ে যায়, তাহলে একটা কাজ করেন, এই যে সোর্সে গিয়ে এই ফাইলটাও ডাউনলোড করে রেখে দেন, কোনো সমস্যা নেই। তো নিজের কাস্টমাইজ করলে আরো নিজের মধ্যে বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন এটাও তো একটা কোড, এটা ক্লিক করার সাথে সাথে আমাকে কি করছে, সে একটা ফাইল দিছে। কি ফাইল দিছে? WOF2, যেটা একটা ফন্টের একটা ইয়া বলে আর কি, ভার্সন বলা হয়, যে এটার মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের ফন্ট লেখা থাকে বা ফন্টের নিয়মাবলীগুলো লেখা থাকে, যে এই ফন্টের ডিজাইনটা কিরকম হওয়া উচিত। ঠিক আছে, মোটামুটি আমরা আইকন ফন্ট নিয়ে কাজ করছি। আজকে আমরা একটু মেনু বার তৈরি করব, একটা ব্রেক নিয়ে তৈরি করি। মেনু বার বসলে অনেক সময় লাগবে, কিছু জিনিস বুঝাইতে হবে। আচ্ছা আমি শুরু করতেছি। হ্যাঁ, আমরা এখন যে প্ল্যানটা করবো সেটা হলো যে একটা মেনু এবং ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করা হয় সেটা একটা প্ল্যান করা, একটা মেনু ড্রপ ডাউন মেনু সাথে। প্ল্যানিংটা কিন্তু অনেক বড় এবং ডিফারেন্ট একটা প্ল্যান হয়। এখন কোন একটা ডিজাইন যদি আপনি আগে করতে চান, সর্বপ্রথম আপনাকে আগে করতে হবে মাইন্ড ম্যাপিং। এবং অবশ্যই আমি বলবো যে আপনারা আপনাদের পিসিতে রাখা যে পেইন্ট আছে এটাতে এখন নিজেদেরকে একটু অভ্যস্ত করবেন। কোনো একটা ডিজাইন করার আগে আপনি এটাকে এখানে এসে একটা মাইন্ড ম্যাপ করে নেবেন যে আপনি ডিজাইনটাকে অ্যাকচুয়ালি কেমন দেখতে চাচ্ছেন। ঠিক আছে, ধরেন আমি একটা স্ক্রিন সাইজ বানালাম, এটা হলো কি আমার স্ক্রিন সাইজ।
ঠিক আছে, এখানে আপনি চাচ্ছেন যে আমি একটু কালার চেঞ্জ করে বলে দিই, একটা মেনু বার তৈরি করবেন। এখন মেনু বার জিনিসটা কি, এটা কি আমরা সবাই বুঝি কিনা? চলেন বুঝার জন্য একটু এক্সাম্পল দেখে আসি মেনু বার কি কাকে বলে। মেনু অ্যাকচুয়ালি বলা হয় নেভিগেশন, জিনিসগুলো অনেকগুলো অনেকটা সেম। নেভিগেশন মানে হলো যে কিনা কি করে, ইন্ডিকেট করে বা কোথাও আমাকে যেতে আদেশ করে। একটা ওয়েবসাইটে অনেক ধরনের ইনফরমেশন থাকে, যখন কোনো একজন ব্যক্তি, জৈনিক ব্যক্তি যদি কি করে, ওই ইনফরমেশন পড়তে পড়তে অনেক জায়গায় এক প্রকার হতে পারে যে ওয়েবসাইটে হারিয়েও যেতে পারে। এখন তার ডেস্টিনেশন, সে কোথায় যেতে চাচ্ছে সেটা সে জানতে চাইলে একটাই পন্থা হলো তাকে কি করা, এরকম একটা মেনু বার আমি তাকে ক্রিয়েট করে দেওয়া। ইউআই ল্যাব ওয়েবসাইটে চলে যান, সেখানে আপনারা তৈরিকৃত একটা কি দেখতে পাবেন, মেনু বার অলরেডি একটা তৈরিকৃত দেখতে পাবেন। এখন কথা হলো ইউআই ল্যাবের ওয়েবসাইটে কিন্তু অনেক বিশাল, তাই না? কোনো কারণে যদি আপনি এখন এই যে পড়তে পড়তে হারিয়ে গেছেন, আপনি এমন এমন জায়গায় চলে গেছেন, যেমন এই যে এখানে চলে গেলেন, এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজে চলে যাওয়ার পরও যে আপনাকে কি করে, ইন্ডিকেট করে, তাকে আমরা মেনু বার বলে থাকি। এবং মেনু বারের মধ্যে কি কি থাকে দেখেন, মেনু বারের মধ্যে অনেক জায়গায় অনেক রকমের ডিজাইন করা থাকে, এখানে শুধুমাত্র মেনু বার আছে। কিন্তু এখানে যদি আমি বলতে পারি মেনু বারটা আমরা যেটা করি সেটা হলো যে, করা যায় অনেকভাবে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিতে যাচ্ছি, সেটা যে একটা ব্র্যান্ড আইডেন্টিটির কম্বিনেশনের সাথে মেনু বারটা ক্রিয়েট করা হয়। এই যে অনেকটা এরকম, ধরেন এটা হলো আমার লোগো, আমার ব্র্যান্ড আইডেন্টিটি, আর এটা হলো কি আমার মেনু বার। এখন কথা হলো এই ডিজাইনটা যদি মেক করতে চাই তাহলে আমি কিভাবে মেক করব, প্ল্যানিং শুরু, তাই না? তাহলে আপনাকে কি লাগবে, একটা লোগো লাগবে। তাহলে আপনি এখানে কি দিবেন, এখানে এখন আরেকটা বক্স নিতে হবে, আমি একটু লালচে কালার একটা বক্স নিলাম, এখানে বললাম যে এখানে আমার কি লাগবে, টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমি বললাম যে বাপু এখানে কিন্তু আমার লোগো লাগবে, LOGO, এবং এটাকে একটু হ্যাং করলো কেন, এই যে এখানে কি লাগবে, লোগো লাগবে। আবার এখানে গেলে আবার এখানেও কি লাগবে, চারটা মেনু বার লাগবে, মানে মেনু লাগবে, যেখানে মেনু হবে কয়টা, চারটা। ধরেন আমি এখানে একটা লাইন এঁকে দিলাম, এখন মেনুর নাম দিয়ে দেন, যেখানে দিবেন হোম, এরপর নেবেন অ্যাবাউট, সার্ভিস। সচরাচর এই চারটা মেনু বারই কি থাকে, অ্যাভেলেবল থাকে। কি হলো, ঠিক আছে, ধরেন এরকম চারটা মেনু বার আপনার লাগবে। এখন এই চারটা মেনু বার তৈরিতে আপনার কি করতে হবে, সর্বপ্রথম দেখেন এটা তো আমার প্ল্যানিং হলো, এখন হলো আমার ডিভ বা আমার ডিজাইন কিভাবে স্ট্রাকচার আমি গোছাবো। সর্বপ্রথম এইটা হলো আমার ডিসপ্লেকে আগে কি করতে হবে, এত বড় ডিসপ্লে থেকে আমাকে একটা নির্দিষ্ট একটা ডিসপ্লে নিতে হবে, যে আমি কিন্তু এখানে মেনু বার বানাবো, তার মানে একটা ডিভ, মাথায় রাখেন, গণেন কয়টা ডিভ আপনার লাগবে। এরপরে এই দুইজনকে আলাদা করে বলার জন্য আমাকে এখানে আরেকটা ডিভ লাগবে, 2 নাম্বার ডিভ। আরেকজন ভাগাভাগি করার জন্য 3 নাম্বার ডিভ, যেখানে আমার লোগো নামক বাক্যকে আমি উচ্চারণ করতে পারবো। এইটার জন্য আবার আরেকটা ডিভ লাগবে পাশাপাশি, সেটা হলো 4 নাম্বার ডিভ। এই 4 নাম্বার ডিভের মধ্যে আবার কি থাকবে, স্যাম্পল থাকবে। এই স্যাম্পলগুলো ভাগাভাগি করার জন্য আমার এখানে আরেকটা ডিভের প্রয়োজন হবে। তার মানে এই যে ডিভের মতো ডিভ, মানে একটার ভিতর আরেকটা আরেকটা আসতেছে তো আসতেছে, এইরকম ভাবে আমরা কি করবো, এখন এই ডিজাইনের করে থাকবো। চলেন করে শুরু করি। এখানে এতক্ষণ প্র্যাকটিক্যাল ইয়া ছিল, এখন আমরা এখানে বুঝি। সর্বপ্রথম আমি এখন কি করব, এই যে ফুল উইথ ধরবো, যে প্ল্যানটা আমার ছিল সম্পূর্ণ উইথ আগে ধরি। সম্পূর্ণ উইথটা আমরা কি দিয়ে ধরতে পারি, যেহেতু এটা একটা টপ সেকশন, টপ সেকশনের জন্য আলাদা একটা ক্লাস নেম আছে, সেটাকে বলা হয় হেডার। এখানে হেডার কি জিনিস এটাও বলতেছি। হেডার আপনার এখানে শুধুমাত্র হেডার নয়, এখানে সেকশন, পরে হবে ন্যাভ, পরে হলো ফুটার। এরা কিন্তু ধরেন আপনার যে ডিভ আছে তারই ধরেন সহোদর ভাই, কাজিন বলতে পারেন, চাস্তো মামতো ভাই এরা।
কাজটা কি, এদের কাজগুলো হলো এই যে একটা থেকে আরেকটা কি করা, পরিবর্তন নিয়ে আসে। এখন কত হলো এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, না এদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই ডিভের মতোই কারুকার্য করে থাকে। কিন্তু বিষয়টা হলো যে যেহেতু HTML5 হলো একটা সিমেন্টিক এলিমেন্ট, সেজন্য HTML5 এর মাধ্যমে আপনি এখন কোনটা হেডার, কোনটা কোনো সেকশন, কোনটা নেভিগেশন, কোনটা ফুটার, এটা আলাদা করে বলে দিতে পারেন এবং সেটা এখন মেশিন বুঝতেও পারে। ঠিক আছে, তাহলে আমি এখন কি করলাম, আমি এখন হেডারকে নিয়ে আসলাম, হেডারকে নিয়ে এসে একটা ক্লাস নেম দিয়ে দিই, হেডারের ধরেন হেডারের ক্লাসের নাম হেডারই দিলাম। এখন মজার বিষয় হলো দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখন কোনো ওয়েবসাইট আপনি ভিজিট করেন না কেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ওয়েবসাইটটা কি থাকে, এই যে সেন্টার অ্যালাইনমেন্ট থাকে। এটা গত ক্লাসে হয়তো বলছিলাম, ইউআর একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যার কারণে মেইন কন্টেন্টগুলোকে তারা সেন্টারাইজ রাখে। এখন আমি যদি চাই আমাকে সেন্টার রাখার জন্য, তাহলে আমাকে এই কন্টেন্টগুলো সেন্টার রাখার জন্য আমাকে এটার মধ্যে আরেকটা কি রাখতে হবে, আরেকটা ডিভের মধ্যে রাখতে হবে, যাকে বলবো আমি গ্যাপ। ঠিক আছে, মানে গ্যাপ, অ্যালাইন গ্যাপও বলতে পারেন আপনি, মানে মিনিংফুল নাম দিবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোথায় কি কাজ হচ্ছে। অ্যালাইন গ্যাপের পরে আমরা এখন নিচে চলে যাই, এটা শেষ, এটাও শেষ, অ্যালাইন গ্যাপও শেষ। এখন ভিতরে এই যে যেহেতু এখন নেভিগেশন শুরু, তাহলে আমি এখন নিতে হবে ন্যাভ, ক্লাস নেম দিয়ে দিলাম নেভিগেশন। এর মধ্যে কি হবে, একটা লোগো পড়বে, লোগো যেহেতু আমাদের নাই, ধরেন একটা H3 এর মধ্যে আমি বলে দিলাম এটাই আমার লোগো। আরেকটা কি লাগবে, আরেকটা লাগবে হলো মেনু, এই যে 4টা বা 5টা সেকশন একটা মেনু। এখন মেনু যেহেতু 4-5টা সেকশন আছে, আমরা কিন্তু অলরেডি লিস্ট আইটেম দেখেছিলাম, তাহলে লিস্ট আইটেমটা মেনুর জন্য পারফেক্ট। আমরা ইউএল নিব, ক্লাস নেম দিতে পারি, এখানে বললাম যে ইউএল ক্লাস মেনু, এর মধ্যে হবে li ইন্টু 4 অথবা 5, দেন এখানে হবে সবগুলো অ্যাঙ্কর লিঙ্ক। এই যে এখানে আমি এখন কি করলাম, আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, আর এখানে আমি কিছু লিখে দিলাম, সেভ করলাম। এই যে এই হলো আমার স্ট্রাকচার। ঠিক আছে, এতটুকুর মাধ্যমে কিন্তু আমি একটা সুন্দর অ্যাট্রাকটিভ মেনু বার তৈরি করে ফেলতে পারবো। বাট এসএলআর সিএসএস আমি দেখি আমার কোন জিনিসটা দরকার, কোন জিনিস দরকার নেই, এগুলো আমি সব কেটে দিই। প্যারাগ্রাফ H3 এগুলো কি লাগবে, এগুলো কিন্তু লাগার কথা না, এগুলো রাখতেছিও না এখন আপাতত। ওকে, ইউনিভার্সাল আছে, আরো কিছু কমন সিএসএস থাকে, বাট ওগুলো এখন ইমপ্লিমেন্ট করতেছি না, থাকুক, দেখি কি আসে অ্যাটলিস্ট। এই যে এরকম আসছে, বাট আপনি যদি এটাও যদি কমেন্ট করে রাখেন, দেখবেন যে এটার বিপরীতে এই যে দেখেন, এটা হলো আপনার অ্যাকচুয়াল সিনারিও। এটা এখন কি করার দ্বারা, আপনি শুধুমাত্র যে HTML ব্যবহার করছেন সেটার একটা রেজাল্ট। সেম রেজাল্টটা যদি আপনি আমার এখানে দেখতে চান যে এটা এত সুন্দর হলো কিভাবে, আপনার HTML-টা অফ করে দেন, CSS ডিজাইনটা অফ করে দেন, এই যে CSS ডিসেবল করে দেন, আমার এই ডিজাইনটা অনেকটা সেম টু সেমই দেখতে পাবেন। ঠিক আছে, এই যে সেম টু সেম না, কোনো পার্থক্য নাই। তো সেই জন্য আমরা কি করব, এখন আমরা CSS। স্যার একটা প্রশ্ন ছিল, জি করব কি? স্যার কিছু মনে করেন না, আপনার ওয়েবসাইট থেকে যখন আপনি সিএসএস টা অফ করলেন, মানে স্টাইলটা অফ করে ডিসেবল করলেন, সেটা কোথা থেকে করলেন? এই যে এখানে একটা এক্সটেনশন পাওয়া যায়, ওয়েব ডেভেলপার এক্সটেনশন, ক্রোম তবে এক্সটেনশন এটা আছে না? আমাদেরকে নামিয়ে নিতে হবে। হ্যাঁ নামিয়ে নেন, আচ্ছা কিন্তু নামালেও তেমন একটা ফায়দা হবে মনে করি না, কারণ এটা আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাই, আপনারা তো আর কাউকে দেখাবেন না, এটা হলো বিষয় আর কি। এখন আমাকে কি করতে হবে, এটাকে এভাবে সাজাতে হবে। সাজানোর জন্য কি করতে পারি, সর্বপ্রথম আমি তাহলে এটাকে আগেই যে অতিরিক্ত প্যাডিং মার্জিন এগুলো কাটতে পারি, তাই না? তাহলে এটা কাটার জন্য এই যে এখানে অলরেডি আমি দিয়ে রেখেছিলাম মার্জিন প্যাডিং 0, তাহলে চলে যাওয়ার কথা, চলে গেছে। এখন কথা হলো যেহেতু মার্জিন প্যাডিং 0 করেছি, আচ্ছা আমরা কিন্তু এটাকে স্প্লিটিং কাজও করতে পারি, এটা কি জানেন কি জানি না। আমি এখানে দেখেন, ধরেন আপনি চাচ্ছেন index.html অর্ধ স্ক্রিন থাকবে, h.cs অর্ধ স্ক্রিন, সেটাও কিন্তু করতে পারে। যেমন এই যে এখানে দেখেন, জাস্ট এখানে ক্লিক করবেন, h.cs এখানে চলে আসছে, index.html এখানে, যদিও স্ক্রিনটা একটু ছোট হয়ে আসবে স্বাভাবিক। এখন এই যে পারফেক্টলি দেখতে পাচ্ছেন, কোড দেখতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কোড বুঝতে পারছেন কি, নাকি না জুম করবো আরেকটু? জি 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 স্যার ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন কি করব, এই যে লাইন বাই লাইন আসবো, সর্বপ্রথম হেডারকে ধরবো, হেডারকে কোনো কাজ দেওয়ার প্রয়োজন আছে নাকি আমাকে আগে এটা জানতে হবে। যদি কাজ না থাকে তাহলে এটা আপাতত এভাবেই থাকুক। এরপর লাগবে হলো অ্যালাইন গ্যাপ।
এই জিনিসটা হলো খুবই ইম্পর্টেন্ট, লাইন মেনটেন করা মানে কি করা, এই যে লাইন বাই লাইন আসা। সবার প্রথম হেডার আসছে, এরপর অ্যালাইন গ্যাপ, এরপর নেভিগেশন। লাইন বাই লাইন আসলে সমস্যা ইয়াটা কি হবে, যদি কোনো কিছু এডিটিং এর প্রয়োজন পড়ে আপনি বুঝতে পারবেন যে কোথায় আছেন আপনি, ঠিক আছে? আপনাকে অত সার্চ মার্চ কিছুই করা লাগবে না। মেনু, এরপরে মেনু এলআই ইউএল কি কি করব। সর্বপ্রথম আমি হেডারকে ডাকি, যে হেডারের মধ্যে কি করব, করার মতো কিছু আছে কিনা হেডারের মধ্যে। বললাম যে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যেতে পারে, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড দিলে খারাপ লাগে না। আমি দিলাম যে ঠিক আছে একটা বিজি কালার তুমি দাও। বিজি কালার আমি এখানে দিলাম ধরেন একটু সাদা কালার, গ্রে কালার, লাইট গ্রে, F1 দিয়ে দিলাম। এটাকে লাইট গ্রে বলা হয়। তাহলে দেখতে পাবেন যে এই যে অন্য ইয়া থেকে হালকা একটু কি করছে, লাইটিং নিয়ে আসছে সে, মানে ডিফারেন্সটা সে আমাকে বুঝাইতে পারতেছে অ্যাটলিস্ট। ওকে, এটা আমি করতে পারলাম। এরপর আমি করব অ্যালাইন গ্যাপ। অ্যালাইন গ্যাপের কাজটা কি, দুইজনের মাঝখানে গ্যাপিং দেওয়া। সেটাও আমি চাইলে খুব সহজে দিতে পারবো। কিভাবে, এখানে আমি আগে তাকে একটা হাইট নির্ধারণ, উইথ নির্ধারণ করে দেব। বলবো ম্যাক্স উইথ। এই যে উইথ নির্ধারণ করে কিভাবে, ওই যে ম্যাক্স উইথের মাধ্যমে আমি বলবো যে তোমার উইথটা মূলত থাকবে 80%। এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কিন্তু বুঝতে পারবো যে সে অ্যাকচুয়ালি কতটুকু জায়গা নিচ্ছে, তাই না? দেখেন এই যে দেখেন 80% উইথ সে কি নিচে না, নিচে। বাট আমার দরকার এটা সেন্টার। সেন্টার করব কিভাবে, আমরা কিন্তু মার্জিন জানি, তাই না? মার্জিন যে সেন্টার করতে পারি এটা আমরা গত ক্লাসে দেখেছি। আমি এখানে মার্জিন লিখে দিলাম, মার্জিন অটো। দেখেন তো সেন্টার চলে আসছে, সেন্টার চলে আসছে ঠিকই। ইউএল এলআই এর এই যে লিস্ট আইটেম রয়ে গেছে, তো এটা কি দেখতে এখন ভালো লাগতেছে না? তাই আমি এখন লিস্ট আইটেমটা কেটে ফেলবো, তাই না? লিস্ট আইটেম কাটার জন্য এখানে কমন সিএসএস কি আপনি আরো কিছু লিখতে পারেন, ইউএল। এখন মজার ঘটনা হলো ইউএল ওএল দোনোটাই তো সেম। এখন কথা হলো দোনোজনকে যদি আমি লিস্ট আইটেম অফ করতে চাই তখন আমাকে কি করতে হয়, আলাদা আলাদা করে অফ করতে হয় না? কিন্তু আপনি চাইলে কিন্তু এই জিনিসটা এক ঢিলে দুই পাখি মারতে পারেন চাইলে। তারপরে দেখেন এই যে ইউএল ওএল এ লিস্ট স্টাইল লিখতে হয়, লিস্ট স্টাইল লিখে দিলেন নান, এক সেম কাজই করবে। কিন্তু ইউএল কি করে, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, বাট এটা আপনাকে দুইবার লিখতে হচ্ছে। আপনি চাইলে এটাকে একবার লিখে আরেকবার কি করে দিতে পারেন, এখানে বলে দিতে পারেন যে শুধু তুমি না ওএলও যদি হয়, এটাকে বলা হয় গ্রুপ সিলেক্টর। মানে কি করা, গ্রুপই ওয়াইজ কাজ করা, গ্রুপ ওয়াইজ। যে তোমার শুধুমাত্র ইউএল না ওএলও যদি আসে তার লিস্ট স্টাইল না। এটা করার দ্বারা কি হবে, এক ঢিলে দুইজন, কোনো সমস্যা আর নেই। ওকে, এখন যে হলো এই যে অ্যাঙ্কর লিঙ্কের যে একটা ডিফল্ট ডিজাইন। অ্যাঙ্কর লিঙ্ক কাকে বলে, অ্যাঙ্কর লিঙ্ক আমি এখানে ব্যবহার করতেছি, এটা হয়তো বা অনেকেই খেয়াল করছেন কিনা জানি না। অ্যাঙ্কর লিঙ্কের কাজটা কি, অ্যাঙ্কর লিঙ্কের কাজটা হলো কোনো একটা ডেস্টিনেশনে তাকে পৌঁছানো। এই যে আপনি বলতেছেন যে ডেস্টিনেশনে পৌঁছানো যাবেটা কোথায়, কেউ যদি এই যে এখানে অ্যাবাউট নামক একটা বাটনে ক্লিক করে, ওই যে অ্যাবাউটের যে একটা ডেস্টিনেশন আছে সে যেন ওখান অবধি পৌঁছতে পারে, তার জন্যই অ্যাঙ্কর লিঙ্কের ব্যবহার। গুগলে কোনো কিছু সার্চ করলে সাথে সাথে সে আমাকে একটা অ্যাঙ্কর ধরায় দেয়, এই অ্যাঙ্করটা আমার প্রয়োজন। এখন আমি কি করব, এখানে যাব কিভাবে, এখন এটার একটা ডিফল্ট ডিজাইন আছে, ডিফল্ট ডিজাইনটা আমি এখন কি করে দিব, ডিঅ্যাক্টিভেট করে দেব। কিভাবে করব, অ্যাঙ্কর লিঙ্ক নামক একটা কি দিব, কমন সিএসএস নিব। কমন সিএসএস নিয়ে আমি এখানে বললাম কি বললাম যে তুমি যেটা টেক্সট ডেকোরেশন নিচে যেটা আন্ডারলাইন দিচ্ছ, এটা তো আন্ডারলাইন বলে, আমি এটাকে নাম করে দিলাম। তুমি যেটা ডিফল্ট কালার দিচ্ছ আমার পছন্দ না, কালারটাকে তুমি কালো করে দাও। দেখেন তো সুন্দর মতো আন্ডারলাইনে চলে গেছে, কালারটাও চলে গেছে। নাই, এখন কোশ্চেনটা হলো এই দুইজন কি নিচে নিচে থাকবে কখনো? স্যার একটু প্রশ্ন করবেন? হ্যাঁ বলে ফেলে। স্যার আপনি যখন সিএসএস, আমরা যখন সিএসএস ব্যবহার করি তখন ডট দিয়ে সাধারণত শুরু করতে হয়। তো কমন যে সিএসএস গুলো যেমন ইউএল ওএল বা অ্যাঙ্কর ট্যাগ, এগুলোর ক্ষেত্রে কি আমাদেরকে সামনে ডট দিতে হবে না? সিলেক্টর কয় প্রকার স্যার ভুলে খুবই গেছেন লজ্জিত বোধহয়। স্যার, ভুলে গেছে। হ্যাঁ, দুই প্রকার। কে বলছে দুই প্রকার, আপনার তো শাস্তি হওয়া উচিত। বলছেন ভালো কথা, ভুল বলছেন। আচ্ছা ভুল বলছেন, সাহস করে বলছেন, এটা অ্যাপ্রিশিয়েট। বাট 4 প্রকার হয়। কি রে একটা ঝিরঝির আওয়াজ করতেছে কোথায়? ওকে, সিএসএস যে সিলেক্টর হয় সেগুলো 4 প্রকার হয়। আমি সবাইকে মিউট করে দিলাম, আমি কেন জানি একটা
জিজি পোকার ডাক ধুর চাই। সিএসএস এর সিলেক্টর 4 প্রকার। একটা হলো ইউনিভার্সাল সিলেক্টর, যার মানে হলো একজনকে দিবেন সবাই কাজ করবে। ট্যাগ সিলেক্টর, ইউএলওএল, মানে একবারে নির্ধারণ ট্যাগ ধরে ডাকা, ওটার জন্য কোনো ক্লাসের ডট অথবা কিছুই দেওয়ার দরকার নেই। 3 নাম্বার হলো এই যে ক্লাস সিলেক্টর, মানে কাউকে একটা কি দিয়েছেন, ছদ্মনাম দিয়েছেন, ওই ছদ্মনামটা রাখতেছেন ক্লাস ভিত্তিক অনুসারে। লাস্ট আরেকটা হবে ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাসের মতো আইডি আরেকটা রয়েছে। স্যার ওই সিএসএস এর প্রথম ক্লাসটা একবার রিপিট করলে ইনশাআল্লাহ এগুলো জিনিসগুলো আরেকবার মনে আসে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, তো সেজন্য আমরা এখানে ট্যাগ ব্যবহার করছি, ট্যাগের জন্য ওইভাবে ডট দেওয়ার প্রয়োজন নাই। অ্যালাইন গ্যাপ হয়েছে, ম্যাক্স উইথ দিলাম, মার্জিন অটো করে দিলাম, চলে আসছে। এখন আমার তো আর এটা দরকার নাই, আমি জাস্ট এটা দেখানোর চিন্তা করেছিলাম যে আমি সেন্টার আনতে পেরেছি কিনা এটাই বোঝানোর জন্য। এই যে আমার এগুলো এখন সেন্টার হয়ে গেছে। আপনি যদি বলেন যে ভাই এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে আর একটু কমান, তাহলে আমি কি করবো, এখান থেকে পার্সেন্টটা বাড়াই দিব, তাহলে হয়ে যাবে, তাই না? গ্যাপিং তাহলে বেড়ে যাবে। এই যে এখন 85। এখন এই দুইজন হবে পাশাপাশি, নিচে নিচে আসবে না। পাশাপাশি আনার জন্য আমরা কি করছিলাম, আমরা জানতাম যে দুইজনের চাইল্ডের প্যারেন্টকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিই, তারা কিন্তু কি হয়ে যাবে, পাশাপাশি চলে যায়। তো সেটা এখন এখানে করবো আমি। এই যে নেভিগেশন এখানে অলরেডি আমি একবার নিয়েছি, ডিসপ্লে ফ্লেক্স, সেভ করলাম। এরা দুজন পাশাপাশি চলে আসছে, খুব সুন্দর। এখন আমি চাচ্ছি এই দুজনের মাঝখানে গ্যাপ হওয়ার জন্য, যেমন এই ভদ্রলোক এখানে থাকবে ঠিক, কিন্তু এই ভদ্রলোক এখানে চলে আসবে। সেটা আসবে কিভাবে, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন, সরি জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন দিলে তো দোনোজনই লাস্টে চলে যাবে, তাই না? দোনোজনই লাস্টে, বাট আমি চাচ্ছি মাঝখানে গ্যাপ, তাহলে স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলাম। সাথে সাথে দেখেন দুইজনের মাঝখানে একটা গ্যাপিং তৈরি হলো, বাট এরা তো নিচে নিচে। এখন আমি কি করব, এই ইউএল কেও ডেকে আমি এখানে দিয়ে বলে দেবো যে তোমারও ডিসপ্লে ফ্লেক্স হবে, এই যে ভদ্রলোক। ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি একটা লাইনে আসছে, তাই না, মানে একটা শেপে আসছে। এখন কত হলো, গ্যাপ নাই, কিছু নাই, দেখতে কেমন অড লাগতেছে। তো এটা কি দেখতে ভালো লাগবে না, আমি চাচ্ছি এখন গ্যাপিং হোক। গ্যাপগুলো আমি কাকে দিব, আমি দেবো ধরেন হোমকে দিই। হোমকে দেওয়ার জন্য আমি গ্যাপিং ধরলাম কাকে, যেহেতু হোম কারা আছে, এলআই আছে, তাহলে আমি এখন মেনুর মধ্যে এলআই কি কিভাবে ডাকবো, এলআই কে ক্লাস নেম দিতে হবে না? এখন 4টা 5টা ক্লাস নেম দিতে গেলে তো ঝামেলা, বা এখানে আপনি আজকে 4টা দেখছেন, আপনার ভবিষ্যতে তো 10টা থাকতে পারে। তো এইটাকে আবার বলা যায়, আমরা কি করতে পারি, লেন্থলি সিলেক্টর বলতে পারি। লেন্থলি সিলেক্টর মানে কি, চাইল্ড প্যারেন্ট সিলেক্টর, মানে হলো আপনি প্যারেন্টকে ডাকলেন, এরপরে চাইল্ডকে ডাকলেন। যেমন আমরা পিতা পুত্রের নামটাই কিভাবে বলি, আব্দুল্লাহ বিন অমুক, তাই না? বা আপনাদের মধ্যে যদি কারো হয়, যেমন রাশেদ কি জানি, তাজদিদ বিন অমুক, এরকম অনেকের নাম আছে, তাই না? আপনাদের পিতার নামের সাথে অ্যাডিশন হয়, এরকমও আমরা চাইলে বলতে পারি। সেটা কিভাবে, আপনি বলতে পারেন যে মেনুর ভিতরে যে এলআই আছে, সেটা কিভাবে, একটা স্পেস দিবেন আর বলবেন এই যেভাবে মেনুর অভ্যন্তরীণ যে এলআই আছে মাঝখানে, এখন চাইলে একটা এভাবে স্পেসও দিতে পারেন, অথবা চাইলে আপনি একটা লেস দেনও দিতে পারেন, লেস দেন, এই যে। ঠিক আছে, এখন এটার মানে কি হচ্ছে, যে এলআই যে আছে তাকে আমি একটা প্যাডিং দিব। প্যাডিং দিলাম উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। এখন দেখি তো গ্যাপ হয়েছে, একটা ভালোই কিন্তু গ্যাপ হয়েছে, কিন্তু বুঝতে পারছি একটু কম বুঝতে পারছি, বাড়ায় 15/20। এই যে এখন কিন্তু গ্যাপটা একটু বড় হয়েছে। প্রবলেম আরেকটা, লোগোটা কোথায়, উপরে বসে আছে। এখন আপনি চাচ্ছেন যে এই কন্টেন্টগুলো সবগুলো যেন সেন্টার মেনটেন করে, তার জন্য কিভাবে করতে পারেন, এই যে নেভিগেশন যে নিছেন জাস্টিফাই কন্টেন্ট, আমি তাকে যদি অ্যালাইন আইটেম দেই, সে তো সেন্টার চলে আসার কথা না? দেখেন তো সেন্টার চলে আসছে, কত সুন্দর চলে আসছে। লেখাগুলো পছন্দ হচ্ছে না, আমরা ফন্ট ফ্যামিলি নিয়েছি না, এই যে অলরেডি কিন্তু gfont.css নিয়ে আসছি। তাহলে আমরা এখন কি করতে পারি, ফন্ট ফ্যামিলি রাখতে পারি। ফন্ট ফ্যামিলি কি রেখেছিলাম, ফন্ট ফ্যামিলি এই যে অসওয়াল্ড পপিন্স নিয়েছিলাম। আমি ধরেন পপিন্সটা ব্যবহার করব, সেজন্য ফন্ট ফ্যামিলিটা নিয়ে ইউনিভার্সাল এটা পোস্ট করে দিই, কারণ ইউনিভার্সাল এমন একটা জায়গা যেখানে সবাই পায়, তাই না? এরকম কোথায়, এই যে
লেখাটা আগে স্যার থেকে ইউনিভার্সালি দিলে তো তখন লোগো হোম বা অন্য যারা সবাই থাকবে পাবে। সবাই তো একই রকম পেয়ে যাবে। রাইট। কিন্তু আমি যদি মনে করি লোগো একরকম ফন্ট হবে, হ্যাঁ, তখন হোম আর রকম স্পেসিফিক, ফন্ট হবে, তখন কি? তখন এই যে লোগো নামক যে ক্লাস নেম দিয়েছেন তখন স্পেসিফিক চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি চাচ্ছি সবাই পাক, সেজন্য আমি একজনকেই দিছি। ওকে, এখন আরেকটা প্রশ্ন করব, হ্যাঁ। আমি যদি ইউনিভার্সালের মধ্যে ফন্টটাকে রেখে দিলাম, পপিমসটাকে, হুম হুম। কিন্তু আমি চাচ্ছি যে ওটা থাকুক এইভাবে সবাই পাক, কিন্তু আলাদাভাবে লোগো বা সরি হোম বা অ্যাবাউট এটা দেখতে একটু অন্যরকম হবে, তাহলে কি আমি ওদের যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে হ্যাঁ, আলাদা এখন করে আপনি ফন্ট দিলে এখানে কি তখন ওরা একটা সমীকরণ করতে পারেন যে আপনার কোন ফন্টের কোন ফন্ট ফ্যামিলি বেশি হবে, মানে কোন ফন্ট ফ্যামিলির ব্যবহারটা একটু বেশি হবে। এখন ইউনিক মাত্র একজন, তাহলে আপনি কমন সিএসএস এ বা ইউনিভার্সাল একজনকে রেখে দেন, আর যে ওই এক দুইবার যাকে ব্যবহার করা হবে তাকে আপনি কি করেন, ওইভাবে স্পেসিফিক ভাবে উল্লেখ করে বলে দেন। বুঝতে পেরেছেন কি? বিষয়টা হচ্ছে যে আমি ইউনিভার্সাল মানে যে ফন্টটাকে সবচেয়ে বেশি ব্যবহার করবো সেটাকে ইউনিভার্সাল রাখলাম, হুম হুম আর যারা কম কম ব্যবহার করবে দুই একজনের ক্ষেত্রে সেটাকে আমি স্পেসিফিকলি তাদের ক্লাসের মধ্যে দিয়ে দিলাম। হুম। রাইট। বুঝলে? ঠিক আছে। আচ্ছা স্যার, আপনাদের দিকে আমি একটু 1 মিনিট সময় নিই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এখন চাচ্ছেন আপনি লোগোর সাইজটা একটু বড় হোক, তাহলে ফন্ট সাইজটা একটু বাড়ায় দেন। ফন্ট সাইজ দিয়ে দিলেন 30। তামিলের কথা তাহলে আশা করি ফন্ট সাইজটা বড় হয়ে গেলে এই যে এখন দেখতে একটু সুন্দর লাগতেছে। এখন এখানে আপনি মাউস রাখছেন, কোনো সমস্যা হচ্ছে না, সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে। প্রবলেমটা হলো এইখানে যখন মাউস রাখবেন আপনি চাচ্ছেন যে কিছু পরিবর্তন আসুক, যে আপনি যেখানে মাউস নিচ্ছেন এটা যে অ্যাক্টিভেট হচ্ছে এটার একটা পরিবর্তন আসুক। এখন এই পরিবর্তনটা আপনি আনবেন কিভাবে? যেমন এখানে দেখেন, আপনি যে এখানে ক্রসে যখন মাউস নেন একটা ব্যাকগ্রাউন্ড কালার অতিরিক্ত অ্যাড হয় না? এর মানেটা হলো আপনি এখানে মাউস রাখছেন, মানে এখন ক্লিক করলেই সাথে সাথে এটা কি হবে, কাজ করা শুরু করবে। এখানে আপনি ক্লিক করলে একটা ড্রপ ডাউন নামবে, তার মানে এটা কিন্তু কি আপনি একটা জিনিস চেঞ্জ দেখতে পাচ্ছেন। আপনি চাচ্ছেন যে আপনার এই মেনু বারও কিছু একটা চেঞ্জ আসুক। এই যে একটা সার্টেন জায়গা থেকে মেন মাউসটা নেওয়ার সাথে সাথে কিছু চেঞ্জ করা, এটাকে বলা হয় হুবার। এবং এইটা হলো সুডো এলিমেন্টের একটা বিষয়। সুডো এলিমেন্ট, সুডো কি জিনিস? PSUEDO, সুডো। এই যে সুডো এলিমেন্টস কাকে বলে, এটা আপনাদের হোমওয়ার্ক, যে সুডো জিনিসটা কি, কাকে বলে, এবং এর কয়টা কি আছে, প্রপার্টি আছে। এখন কথা হলো এই সুডো এলিমেন্টেরই একটা অংশ হলো হুবার, মানে হলো মাউস নিলে কি হবে। তাহলে যেহেতু এখন মেনু এলআই যে ইয়াটা হবে, আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট দিয়ে বললাম যে তোমাকে যদি কেউ হুবার করে, এখন হুবারটা বলবেন কিভাবে? এই যে এভাবে কিন্তু বলা যাবে না, এই যেখানে বললে কিন্তু ভুল হবে। বলতে হবে যে কাকে হুবার করবে এটার সাথে সংলগ্ন করে একটা ক্লোন দিয়ে বলতে হয়। এই যে এটা হলো সুডো এলিমেন্টের ব্যবহার, আপনি কাকে হুবার করতে চাচ্ছেন। এখন আমি বললাম যে যদি হুবার করা হয় একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবা, তুমি কি দিবা? হ্যাশট্যাগ ধরেন রেড কালার দিয়ে দেন, #00। এখন দেখেন মাউস নিচে কত সুন্দর পরিবর্তন আসতেছে, বুঝতে পারতেছেন না? এই যে এটা হলো কি আমার হুবার ইফেক্ট। এই যে মাউস নিচে পরিবর্তন আসছে, বাট আপনি যখন মাউস নিলে এই যে এখানে কিন্তু কার্সর এখানে পরিবর্তন হচ্ছে, এখানে পরিবর্তন হচ্ছে না। এই যে আপনি যে আমি যে মাউসটা নড়াচ্ছি, ইন্ডিকেটর যে নড়তে সেটাকে বলা হয় কার্সর। আপনি চাচ্ছেন এখানে কার্সরটা এরকম যেন পয়েন্টার আসুক, তাহলে এটাও কিন্তু আপনি চাইলে বলতে পারেন। কিভাবে? এখানে আপনি গিয়ে বলেন যে তোমার যে কার্সরটা আছে আমি কিন্তু তোমাকে পয়েন্টার করব। এই যে ক্লিক করলাম, এখন দেখেন নেওয়ার সাথে সাথে পয়েন্টার হয়ে গেছে। এই যে এতক্ষণ হচ্ছিল না, এখন কিন্তু হয়ে গেছে। লেখাটা কালার ডিসকালার হয়ে গেছে, তাই না? এখন আমি বলতে চাচ্ছি যে যখন আমি এটাকে হুবার করব, যখন লেখাও যেন কি হয়ে যায়, অন্য কালার হয়ে যায়। সেটা কিভাবে? এই যে এটাকেই আমি আবার ডুপ্লিকেট করে বলবো যে তোমার মধ্যে যে অ্যাঙ্কর আছে, তাই না, তোমার ভিতরে তো আছে, কার মধ্যে আছে? এই যে এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর আছে, এলআই কে যদি হুবার করে তোমার ভিতরে যে অ্যাঙ্কর আছে, তুমি একটা কাজ করবা, তাকে তুমি কি করবা, তার কালারটা যে ব্ল্যাক, তুমি এটাকে সাদা করে দিলা, দিয়ে দিলাম। এই যে এখন রিলোড হয়ে গেছে, এখন দেখেন এখন কি আগে থেকে সুন্দর লাগতেছে না? এই হলো একটা মেনু বার আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। এখন নামগুলো চেঞ্জ করে দিই, হোম, অ্যাবাউট,
সার্ভিস, এখানে আমি বললাম যে ড্রপ ডাউন, আর এটা দিলাম কন্ট্যাক্ট। তাহলে 5টা হলো, 5টা আসার কথা নাকি? হোম, অ্যাবাউট, সার্ভিস, ড্রপ ডাউন, কন্ট্যাক্ট। এখন আপনি চাচ্ছেন ড্রপ ডাউনে মাউস রাখলে আরো কিছু মেনু বার নিচে হবে। আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এটা একটু বলেন তো। স্যার বুঝতে জি পেরেছি। স্যার। জি স্যার। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে যদি আমি কার্সরটা ওইখানে নেই কোনো আপনার বিষয়ের মধ্যে মেনু বারের মধ্যে ওই জায়গায় যদি আমি জুম ইন টেক্সটটা জুম ইন বা লার্জ করতে চাই রাইট, ওই ক্ষেত্রে কি তাহলে করব? ফন্ট সাইজটা বাড়ায় দিতে হবে। এই যে এলআইয়ের মধ্যে যে হুবার করতেছি, হুবার মধ্যে যে অ্যাঙ্করই আছে, অ্যাঙ্করটাই তো আমার মূলত লেখাটা, তাই না? এখানে আপনি বলে দেন যে নর্মাল ফন্ট সাইজটা হলো 18 পিক্সেল, তুমি এখন 24 পিক্সেল করবা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, দেখেন আপনার ডিজাইনটা কিন্তু ভেঙে যাচ্ছে। এখন এই ডিজাইনটা ভাঙার রিজনটা কি? কারণ হলো আমরা এটাকে প্যাডিং দিয়ে ব্যবহার করছি। প্যাডিং এর জায়গায় আমরা যদি এটাকে এখন উইথ দিয়ে ব্যবহার করতাম, এই এলআইটাকে আমি বলতাম যে তুমি এখন কি করো, প্যাডিং না, তুমি এখন কাজ করো উইথ। উইথ দিলাম কত, 150 দিই, হাইট দিলাম 40। এখন দেখেন, এখন আর কিন্তু নড়াচড়া নাই, বাট তারপরও কিছু প্রবলেম আছে। 120 বেশি হয়ে গেছে। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতাম, তখন টেক্সট অ্যালাইন সেন্টার, লেখাগুলো সেন্টারে থাকতো, কিন্তু লেখাগুলো কি না তারপরও সেন্টার না। তার মানে হলো আপনার মানে যখন আপনি চিন্তাটা করতেছেন যেভাবে, তখন আপনাকে ওইভাবে লেআউটটাও চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে? যেমন এখানে এখন দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু একটা প্যাডিং রেখেছে, এই যে তখন এই কোন ভদ্রলোক এই উপরে প্যাডিং রাখছে, আপনি এখন এটা আগে বের করতে হবে, তাই না? এটা বের করার জন্য আপনি এখন বলতে পারেন যে ইন্সপেক্টরে গেলাম, কোন ভদ্রলোক আছে যে এখানে উপরে প্যাডিং দিচ্ছে, এটা আমি দেখব। মাউসটা রেখে এই যে এখানে আপনি দেখতে পারেন যে কে প্যাডিং দিচ্ছে, এই যে এরা কিন্তু এতটুকু পাচ্ছে। এখন কথা হলো এতটুকু কি মূলত জায়গা না, আরো কিছু জায়গা। তাহলে এই যে দেখেন এরা কিন্তু তাহলে 100 উইথ নাই, তাদেরকে এখন কি করতে হবে, হাইটটা তাহলে আরো বাড়ায় দিতে হবে। তাহলে আমি এখন বাড়ায় দিই, কত বাড়ালে তারা সেন্টার হবে? তাহলে এখন আপনাকে আবার ওই প্ল্যান করতে হবে, এই যে উইথ হাইট, হাইট মেবি 50 দিলে ফিল হবে, আমার কাছে মনে হচ্ছে 50 পিক্সেল। যখন আমি 50 দিলাম, এখন দেখি তো এই যে মোটামুটি পর্যায়ে একটা ফিল হয়েছে, বাট লেখাটা টপ সেন্টার কিন্তু মিডল সেন্টার হচ্ছে না। তাহলে আবার এখানে কি করতে হবে, এখানে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এই যে এখন সেন্টার আসছে, ঠিক আছে? এখন যদি আবার ইয়া করেন, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। তাহলে মানে আপনার থিঙ্কিংটাই চেঞ্জ হয়ে যাবে তখন। তো এইভাবে কাজটা করতে জি হয়। থ্যাংক ইউ। বাট আমরা তো এইভাবে করছি না, আমরা করছি প্যাডিং সহকারে, তাহলে আমাকে এই থিমটা আর আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এখন আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল রাখছি, এই যে তখন এখানে ফন্ট সাইজটা বড় করতে পারবো না, তো অফ করে দিই। স্যার আপনি যে পরিবর্তনটা করলেন একটু আগে, আমরা ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে করেছিলাম, কিছুটা কোডিং এ পরিবর্তন করলাম, তো ওইটাকে যদি আমি রাখতে চাই, ওইখান থেকে কোডটাকে কপি করে আমার সিএস এ রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কপি করে রাখতে হবে তো, অবশ্যই রাখতে হবে। কপি করে নিয়ে ওইখান থেকে জাস্ট কপি করার অপশন আছে, সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে এখানে। ওকে, এখন কথা হলো আমি চাচ্ছি ড্রপ ডাউনে যখন মাউসটা রাখবো, ড্রপ ডাউন থেকে আরো কিছু বাটন নিচের দিকে আসবে। এটা কিভাবে করবেন? তো ড্রপ ডাউন যে এটা একটা ড্রপ ডাউন মানে এর ভিতর আরো বাটন আছে, এটা বোঝার জন্য আমি একটা অ্যারো নিতে যাচ্ছি। এখানে একটা অ্যারো, ওই যে আমরা আইকন আর কি, আমার আইকনটার নাইয়াটা মনে আছে, আই ক্লাস ফা সলিড ফা অ্যারো ডাউন, ডুইন হয়েছে, এটা হয় আইকন আর কি। দেখেন এখন দেখবেন যে একটা আইকন আপনারা দেখতে পাবেন। তাহলে এখন কি বুঝতে পারতেছেন যে ড্রপ ডাউন মানে কিছু একটা আছে, এখানে কিছু ইয়া হবে, মাঝখানে গ্যাপ দিতে যাচ্ছেন, তাই না? তাহলে এই আইকনটাকে আবার কি করতে হবে, একটা স্প্যানে রাখতে হবে। এই আইকনটাকে কি করেন, একটা স্প্যান রাখেন। এখন স্প্যানটা কি ট্যাগ, স্প্যান ট্যাগ হলো ডিভের মতোই, পার্থক্য হলো ডিভটা হলো কি ব্লক লাইন, স্প্যানটা হলো কি ইন লাইন।
এই যে এখন স্প্যানে গিয়ে আপনি বলেন যে মেনুর ভিতরে এলআই যে আছে, এলআইয়ের ভিতরে যে অ্যাঙ্করের ভিতরে যে এ আছে, তাহলে আপনি এই যে এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এখান থেকে হুবারটা কেটে দেন, কারণ এখানে তো আর হুবার কাজ করবে না। এই যে এর ভিতরে যে স্পেন আছে দেখছেন, এই যে আপনি কিন্তু ডাকতেছেন পিত্ত পুরুষ মানে 4 পুরুষ নাম ধরে ডাকতে পারবেন, কোনো সমস্যা নেই। বললাম যে প্যাডিং লেফট 15 পিক্সেল। এই যে এখন দেখেন এদের মাঝখানে কিন্তু গ্যাপিং তৈরি হয়েছে ভালো, ঠিক আছে। আপনি চাইলে এইভাবে করতে পারেন, বাট 5 পিক্সেল গ্যাপটা ফেয়ার, 15 পিক্সেল বেশি। এই যে এখন ড্রপ ডাউনে কিছু আসবে না তো, কারণ ড্রপ ডাউনে তো নাই, দিতে হবে না। দেওয়ার জন্য আমি এখন কি করলাম, ড্রপ ডাউনে চলে যাই। এই যে এখন ডিজাইনটা হবে একটু ভিন্ন। আমি এখন এই স্প্লিটিংটা অফ করে দিই, কারণ স্প্লিটিংটা এখন দিলেও ইয়ে হয়ে যাবে না, পাবেন না। ফাইলটা ওপেন করে রেখেছি, আমি এটাকে একটু জুম করে নিই। এখন আমার যে কাজটা হলো সেটা হলো যে ড্রপ ডাউন যখন আমি নিয়েছি তখন আমার এই ড্রপ ডাউনের ভিতরে কি কি আসলো আমি একটু আলাদা আলাদা করে নিই। একটা ড্রপ ডাউন লেখা আসছে, একটা স্প্যান আসছে, তাই না? আবার এলআই শেষ হয়েছে, এলআইয়ের পর আবার অ্যাঙ্কর শেষ হয়েছে। এই যে অনেকটা ডিজাইনটা অনেকটা এরকম আসছে, অনেকগুলোর সমন্বয়ে একটা ডিজাইন আসছে। এখন আপনার যেটা করতে হবে সেটা হলো যে অ্যাঙ্কর লিঙ্কের শেষ, এলআই শেষের আগে এই যে এই জায়গাটায় আপনি আবার আরও ইউএল এলআই নেবেন, মানে যে ডিজাইনটা এখানে হয়েছে না, এখন আবার নেবেন ইউএল। ইউএল এর ক্লাস নিলেন ড্রপ মেনু, ঠিক আছে। ড্রপ মেনুর মধ্যে দিলেন এলআই ইনটু 3 এবং সবগুলোতে অ্যাঙ্কর নিলেন। অ্যাঙ্কর নিয়ে বলতেছেন যে এগুলোর কি, এগুলো হলো ড্রপ ডাউন। বললেন যে ডিআরওপি ডিও হ্যাশট্যাগে কেন দিলাম, হাইপার রেফারেন্স মানে হলো কোথায় যাবে, ড্রপ ডাউন, ঠিক আছে। এখানে আমি বলে দিলাম যে 1 2 3 আসার কথা। মজার ঘটনা চলেও আসছে, কিন্তু প্রবলেমটা কি, এমনভাবে আসছে যে মনে করেন যে দেখতে অড লাগতেছে। এইভাবে তো আমি চাই নাই, আমি চাই যে আলাদা আলাদা করে ডিফারেন্ট ওয়েতে। এখন কথা হলো যখন এইভাবে চলে আসে তখন দেখেন আমার ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, লেআউটটা। এখন আমাকে কি করতে হবে, আগে এগুলোকে হাইড করতে হবে। কি করতে হবে, হাইড। এখন হাইড করুন কিভাবে, হাইড করার সহজ পন্থা হলো এই যে ড্রপ মেনুটাকে যদি আমি ডেকে ডিসপ্লে নান করে দিই তাহলে তো হাইড হয়ে যাওয়ার কথা, তাই না? সবার নিচে গেলাম, নিচে গিয়ে আমি বললাম যে তোমার যে ড্রপ মেনু বাবু তুমি নিয়েছো, আমি তাকে ডিসপ্লে নান। এই যে ড্রপ মেনু আর নাই। এখন শর্তটা কি, হুবার করলে আসবে। তাহলে এখন হুবারটা কাকে হচ্ছে, হুবারটা হচ্ছে মেনু বারের যে এলআই আছে তাকে তো হুবার করছি আমি, তাই না? তাহলে এই যে মেনু বারে যে এলআই যদি হুবার করে তাহলে ড্রপ ডাউনটা তুমি শো করাবা। এই যে আমি আবার এটাকে ডেকে নিয়ে এসে আমি বললাম যে এলআই যদি কি হয় ইয়া হয় তাহলে আমি কি করব, ড্রপ ডাউনকে শো করাবো। যেখানে এখন ড্রপ ডাউনকে ডাকলাম, ডেকে আমি বললাম যে এখন ডিসপ্লে নাম যেটা ছিল সেটা এখন ডিসপ্লে ব্লক হয়ে যাবে। এখন দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু যখনই মাউস নিচ্ছি এই যে এখন আবার আরেকটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই যে ডিজাইনই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে অন্য আরেকটা ডিজাইনের কি করতে হবে, শরণাপন্ন হইতে হবে। সেই ডিজাইনটা কি, সে হলো পজিশন, যেটা আপনারা এই যে এখানে দেখতে পাবেন। এই যে পজিশন কি জিনিস আগামী ক্লাসে একবারে ডেসক্রাইবলি ডিসকাশন করব, বাট এখন আমরা জাস্ট প্রজেক্টের খাতিরে পজিশনকে ব্যবহার করি। পজিশন কি জিনিস আমি একটা শর্ট ব্রিফিং দিয়ে দিই। ধরেন ফুটবল মাঠ, খেলোয়াড় আছে 12 জন, সরি 12 জন হয় না, 11 জন হয়, তাই না? 11 জন, 11 করে 22 জন খেলোয়াড় খেলতেছে। এখন কথা হলো খেলার মাঠের মধ্যেই কিন্তু খেলতে হয়। এখন যদি আপনি যদি খেলার মাঠের বাইরে বলটাকে ফালায় দেন তাহলে কি খেলা অফ না, ফাউল হয়ে গেল না, সরি থ্রো ব্যাক হয়, তাই না? ফাউল তো হয় না, থ্রো ব্যাক। এখন কথা হলো বিষয়টা অনেকটা এরকম, আপনার এখন একটা সার্টেন জায়গায় ধরেন আচ্ছা এখানে না বুঝাই, পেইন্টে চলে যাই। ধরেন আপনার একটা বক্স আছে, ঠিক আছে। এই বক্সের ভিতর আপনার একটা কন্টেন্ট আছে যে কিনা লেফট অ্যালাইন্ড হয়ে থাকে, তাই না? আমরা দেখেছি। আপনার কন্ডিশনটা হলো এই বক্সটা আমি সেন্টার আনবো, তাহলে কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট করলেই করতে পারি। কিন্তু আপনার যদি রিকোয়ারমেন্টটা যদি এরকম হয় যে আমি একটা কাস্টমস জায়গায় নিয়ে আসবো, যেমন এই বক্সটাই কোথায় আসবে, এখানে আসবে। এখন এ তো কোনো সেন্টার জোনও না, কোনো অ্যালাইনমেন্ট রাইট জোনের মধ্যেও পড়তেছে না। তাহলে বিষয়টা হলো এখন এই বক্সটাকে আপনি যদি এখানে আনতে চান তাহলে এটার জন্য কি করতে হবে, এটার জন্যই হলো পজিশন, ঠিক আছে। যেমন অনেকটা কি
যেমন খেলার মতো, খেলার বলটা ধরেন কোনো একটা অ্যালাইনমেন্ট আছে, যেমন এই যে সেন্টার আনা দরকার, তখন সে কি করবেন, সেন্টারের জন্য আপনি অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট, পরে মিডল সেন্টার লাগবে, অ্যালাইন আইটেম সেন্টার, আবার লেফট অ্যালাইন লাগবে, সেটা আপনি দিতে পারেন। বাট কাস্টম জায়গায় কি আপনি দিতে পারবেন? এই যে এখানে, অথবা আমি বললাম যে এইখানে দেন, এখানে কি দেওয়া সম্ভব? সম্ভব না, কিন্তু এই সম্ভবটা পসিবল করে কে? পজিশন। এই যে বক্সটা যে আপনি ধরতেছেন, এই বক্সটাকে আপনি ধরে নেন, এটা একটা খেলার মাঠ, এটাকে বলা হয় রিলেটিভ পজিশন। ঠিক আছে, খেলার মাঠটা কি রিলেটিভ। আর এই খেলার মাঠের ভিতরে যে বলটা ঘুরতেছে, মানে একবার এই পাশ থেকে ও পাশে, এই পাশে ও পাশে আসতেছে, এ তো কাস্টম জায়গা ধরে আসতেছে, এই বক্সটা হলো অ্যাবসলিউট। এই যে এখানে যে পজিশনের দুটো প্রকার দেখতেছেন, রিলেটিভ, অ্যাবসলিউট, এই জিনিসটা হলো অনেকটা এখানে এরিগুলার মতোই। বক্সের যে ফিল্ডটা আছে, মানে খেলার ফিল্ডটা হলো রিলেটিভ, আর যে বলটা কি হচ্ছে জায়গা মোতাবেক নড়াচড়া করতেছে, সে হলো অ্যাবসলিউট। এখন আমি কি করব, এইখানে এই লিঙ্কটা এখানে করাবো, যে আমি বলবো যে আমার এই ফিল্ডটা হলো কিন্তু কি বক্সেরই একটা অংশ। আমি বলবো যে আমার যে ড্রপ ডাউন 1 2 3 এটা এই বক্সের একটা অংশ, কিন্তু আমি এখন এটাকে কি করব, এটাকে আমি এখন অন্য জায়গা থেকে ডিফারেন্ট করব। মানে এই যে দেখেন এখানে আসতেছে সাইড এফেক্ট শুধুমাত্র এর উপর না, এই এদের উপরও পড়তেছে, তাই না? এরা একটা বড় একটা হাইট বেড়ে যাচ্ছে, লোগোটা সেন্টার চলে আসতেছে। এটা করার জন্য এখন আমাকে পজিশন করে দিতে হবে। তাহলে আমাকে এখন ড্রপ ডাউনকে বলে দিতে হবে যে পজিশন অ্যাবসলিউট, কারণ ড্রপ ডাউনই বেশি নড়াচড়া করতেছে। এই যে এখানে আমি এখন বলে দেব পিওএসআই পজিশন, কোথায় চলে গেল, এই যে এখানে পজিশনের জায়গায় বলে দেব অ্যাবসলিউট। ঠিক আছে, অ্যাবসলিউট বলার পর এখন আরেকজনকে দিতে হবে, সেটা হলো কে, এই এলআই, সে হলো পজিশন রিলেটিভ। এই দুটো দেওয়ার পর এখন যদি একটু খেয়াল করেন তো মজার ঘটনা দেখেন, আগে যে কনফ্লিক্ট করতে, এখন কি আর কনফ্লিক্ট করতেছে? লোগো সেন্টার চলে আসতো, হাইট বড় হয়ে যেত, এখন কিন্তু ওটা আর হচ্ছে না। বাট এদের মধ্যে কিছু ডিজাইনের ঘাটতি আছে, ওটা আমি এখন চাইলে ফিল আপ করতে পারবো। এখন এদের মধ্যে কি ঘাটতি? এদের হাইট কম, উইথ কম, তাই না? আবার এই ড্রপডাউন ভদ্রলোক তো একবারে ভিতরে ঢুকে গেছে, একবারে ইয়ার ভিতরে। এখন বিষয়টা হলো আমি চাচ্ছি এরা যেন এই যে একবারে সচরাচর নিচ থেকে আসে। এখন নিচ থেকে আসার জন্য কি করতে পারি, আমি তাদেরকে নামাইতে পারি। কিভাবে নামাবো, আমি তাদেরকে কিন্তু মাল্টি প্যাডিং দিয়েও নামাইতে পারি। বাট যাদেরকে আপনি অ্যাবসলিউট দেন তার জন্য একটা স্পেশাল কি থাকে, গিফট থাকে। সে কি হয়, তাকে আপনি চাইলে টপ নামক একটা প্রপার্টি আছে, তাকে এভাবে বলে আপনি নামাইতে পারেন। আমি এখন বলবো যে তোমার যে প্যারেন্ট আছে, মানে তোমার যে ফিল্ড আছে, সেই ফিল্ড থেকে 100% বের হয়ে যাও। এখন বললো যে 100% বের হয়ে যাও। এখন দেখেন এখন কোথায়, সে নিচে আসছে। এখন এগুলোর কিছু ডিজাইন আমি করি নাকি, ড্রপ মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো ভালো লাগবে না। বিজি কালার একটা কাস্টম কালার দিয়ে পরে চেঞ্জ করে দিয়েছে, এই যেরকম একটা কালার দিলাম ফর এক্সাম্পল, সেভ করলাম। এই যে এখন দেখেন আসছে, কিন্তু হাইট নাই, উইথ নাই, দেখতে কেমন অবলা অবলা লাগতেছে। এখন এটাকে একটু ফুলফিল করি, এটার উইথ দিলাম 100%, উইথ 100%। এদের একটা প্যাডিং দরকার, তাই না? আমি বললাম যে ড্রপ মেনুর যে এলআই আসবে তার একটা প্যাডিং পড়বে। ড্রপ মেনুর মধ্যে যে আমি কাকে কি দিব, এলআই যে আসবে তাকে আমি একটা প্যাডিং দিব। কি প্যাডিং হবে সেটা আপনি বলে দেন। এখানে কত প্যাডিং ছিল, আমি চাচ্ছি ওনার মতো করে সামঞ্জস্য করে আসুক। এই যে 15/20, আমি এটাকে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসতে পারি, বাট আমি এখান থেকে 15/20 দিয়ে দিই। প্যাডিং 15/20। এখন দেখেন তো আসছে ঠিকই, বাট এই গ্যাপটা কোত্থেকে আসলো? কারণ হলো যখনই আপনি টপ দেন তখন আবার আরেকটা জোন আছে, লেফট জোন তো আছে, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কাজের বিষয়টা তো ভালোভাবে বুঝবেন। টপ দিয়েছি, টপ মানছে, কিন্তু লেফট তো মানে নাই, লেফট বলি নেই, মানে নাই। তো আমি এখন বলে দিতে হবে লেফট থেকে আমি বলে দিলাম 0। তাহলে এখন কি করবে দেখেন, সে এখন বরাবর একুরেসি নিচে থাকে। এখন কথা হলো, ঠিক আছে, আমি এখন এদের মধ্যে মাল্টিপল কালার না রেখে আমি চাচ্ছি এদেরকে যখন হুবার করবে এরকম একটা কি আসবে, ব্যাকগ্রাউন্ড কালার আসবে। তাহলে এখন এই যে ড্রপ মেনু এলআই কে যদি কেউ কি করে, এখন এটাও নিচে নিয়ে আসি, ড্রপ মেনু এলআই কে যদি এখন হুবার করে নিয়ে আসি, তাহলে কি হবে, হুবার করলে একটা কালার আসবে বিজি, সরি ড্রপ মেনু, ঠিক আছে,
বিজি কালার কি দিব, ওই F00 যেটা ওই আগে ব্যবহার করেছি। এখন দেখি তো হয় কিনা, হচ্ছে। কিন্তু অ্যাঙ্কল লিঙ্কের কি কোনো পরিবর্তন আসতেছে, এটারও বলতে হবে না, বলে আসি কি বলেন। এলআই হুবার করলে অ্যাঙ্কল লিঙ্ক পরিবর্তন আসবে, এ বলে দিব কি কালার হয়ে যাবে সাদা। কাজ করতেছে, সুন্দর কাজ করতেছে। এই যে এখন এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এই কালার চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ডটা ওই যে F1টাই দিয়ে দিই। তাহলে আমি এখন এটাকে ধরবো, আমি এখন এটাকে কেটে দিলাম, #F1 সিমিলার কালার রাখা ভালো, মাল্টিপল কালার নিলে তখন ডিজাইনটা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, স্যার একটা প্রশ্ন আছে। জি আপনি যখন ড্রপ মেনুকে নিচের দিকে নিয়ে আসলেন কপি করে, আপনি কি যেন করছেন, অটোমেটিক্যালি নিচের দিকে আসতে থাকছে, এটা কিভাবে করছেন? শর্টকাট গুলো কিভাবে? অটোমেটিক্যালি নিচের দিকে আসছিল। এই যে সিএসএস থেকে যেটা বললেন আপনি আচ্ছা একটু হ্যাঁ, আগে, এটা হলো ধরেন এই যে আপনার এই এই লাইনটাই কপি লাগবে, অল্টার শিফট ধরে কপি করলেন, এরপর শুধু অল্টার ধরে নিচে নিয়ে আসেন, এই যে শুধু অল্টার। বুঝতে পেরেছেন? আচ্ছা, যে কবার অল্টার দেব সেই কবার নিচে আসবে, নাকি অল্টার ধরে থেকে মাউস দিয়ে নিচে নিয়ে আসবে? অল্টার ধরে যতবার ওই যে ডাউন অ্যারো টিপবেন, বুঝতে পেরেছি। যত লাইন দিবেন যতবার টিপবেন তত এক লাইন করে চেঞ্জ হবে। এখন বিষয়টা হলো ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, বাট আমি চাচ্ছি ড্রপ ডাউন 3 কে যদি আমি আবার কি করি, মাউস নেই, তারও আবার কি হবে, সাইড বার আসবে। এখন এগুলো তো ড্রপ ডাউন আসছে, আমি চাচ্ছি ড্রপ ডাউন 3 কে যখন করব মাউস দিব, এই সাইড বার থেকে আরো কিছু মেনু বার বের হবে। এটাও করা সম্ভব। কিভাবে করবেন চলেন করে আসি। সেম ডিজাইনটাই, সেম কাজ, সব কিছুই সেম, জাস্ট এই যে এখানে এখন ড্রপ ডাউন 3 তে আবার ওই এলআইটাকে কি করবেন, এখানে বলবেন যে আমি এখন কি করব, আবার আরেকটা ইউএল নিব, এখানে ইউএল এর ক্লাস নেমটা দিয়ে দেন, সেটা হলো কি সাইড ড্রপ এবার, তাই না? সাইড ড্রপের মধ্যে এলআই এটা দিলেন, যে এটার বেশি দিন এলআই ইনটু 2, আর এগুলোর মধ্যে কি থাকবে, অ্যাঙ্কর থাকবে। সাইড ড্রপ 1, সাইড ড্রপ 2। এখন কত হলো, এরাও স্বাভাবিকতভাবে নিচে নিচে চলে আসবে, স্বাভাবিক। এদেরকে এখন কি করতে হবে, সাইডে আনার জন্য ওই সেম প্রসেস, সাইড ড্রপকে ডিসপ্লে নান করতে হবে। এই যে এখানে যতটুকু করছেন না, এইখানে আবার সেম কাজটাই, সাইড ড্রপকে ডিসপ্লে নান। আবার এখানে বলতে পারবে যে সাইড ড্রপে ড্রপ ডাউনের এলাইকে যদি কেউ হুবার করে, মানে এরকম হতো, এই যে মেনু এলাইকে হুবার করে ড্রপ মেনু এলাইকে যদি হুবার করে, তাহলে কে কাজ করবে, সাইড ড্রপ। এই যে আমি আবার এটাকে কপি করে নিচে নিয়ে আসলাম, এখানে আমি বললাম যে ডট সাইড ড্রপ, কি হবে, ডিসপ্লে ব্লক, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট, এই যে এখানে পজিশন রিলেটিভ, এলআইকে পজিশন রিলেটিভ, এটাকে পজিশন অ্যাবসলিউট, এই যে এখানে না, এই যে এখানে বলতে হবে পজিশন অ্যাবসলিউট। এখন দেখি কি অবস্থাটা একবার দেখি, এরপরে আবার নতুন ইনস্ট্রাকশন দিই। ওই যে আসছে, কিন্তু নিচে নিচে আসছে। আমার এখন দরকার কোথায়, সাইডে করার জন্য কি করতে পারি, সাইড করার জন্য ওই যে আমরা টপ দিয়েছিলাম না, এখন বলে দিই টপ 0, টপ, আর এখানে না, বারবার ভুল জায়গায় দিচ্ছি, এখানে হবে সাইড ড্রপ টপ 0। এখন লেফট পাশ থেকে সরবে না, তাহলে এখন লেফট থেকে 100p, এই যে। কিন্তু এখন সমস্যা হলো, এখন দেখাও যাবে না, কারণ কি লেখার কালার সাদা, এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার না দিলে বুঝতে পারবো না, বিজি। ওকে, এখন দেখেন ওই যে আসছে কিন্তু, বাট এখনো ধরা যাচ্ছে না। তাহলে এখন কি দেওয়া লাগবে, প্যাডিং দেওয়া লাগতে পারে, উইথ দেওয়া লাগতে পারে, উইথ 100p। তাহলে একটা বড়সড় উইথ নিবে, কিন্তু প্যাডিংটা আবার নিজে বাজেই দেওয়া লাগবে। কাকে দিব, এই যে সাইড ড্রপের যে এলআই হবে তাকে দিতে হবে, তাই না? সাইড ড্রপের যে এলআই হবে
প্যাডিং কত ছিল, কত বাই কত জানি দিয়েছিলাম, 15/20। এই যে সাইড ড্রপ কিন্তু হয়েছে, বাট কালারটা এখনো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, স্যার এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি একটু ডার্ক করা হয়, হ্যাঁ হ্যাঁ একটু তখন- গাঢ় করা হয়, হ্যাঁ, তাহলে আচ্ছা তো এখন লেখাগুলো একটু দেখা গাঢ় করে যাবে। দিই, পরে পরে না হলে ইয়া করে দিই। এই যে এখন মেবি দেখতে পাবে, এই যে। বাট আমি চাচ্ছি যে এরকম একটা ডিজাইন আসুক, এরকম ড্রপডাউন 3 তে একটা রাইট অ্যারো দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে ড্রপডাউন 3 তে যদি কেউ মাউস রাখে তাহলে কিন্তু আরো কিছু আছে। স্প্যান ডাকলাম, আই ক্লাস দিলাম, ফা সলিড, এগুলো কিন্তু আমি ফন্ট অসাম থেকে মুখস্থ হয়ে গেছে আমার ব্যবহার করতে করতে। বাট আপনারা কি করবেন, কপি করে নিয়ে আসবেন। আর ফা অ্যারো ডাউন, অ্যারো ডাউন না, অ্যারো রাইট হবে, তাই না? রাইট সাইডে নিয়ে যাবেন অ্যারো। এই যে এখন দেখেন, এখন কথা হলো এই ভদ্রলোক কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। তার কারণ হলো তাদের মধ্যে কিছু স্পেসের ঝামেলা আছে। আমরা স্পেস ঠিক করতে পারবো, বাট আমি এখন ঠিক করব না, কারণ সময় নেই। আমরা এখন আগের কাজটা শেষ করি। যেমন আমি চাচ্ছি এই যে এটাকে হুবার করব, হুবার করলে কিছু এফেক্ট কাজ করবে। তাহলে এখন হুবারটা কার হবে, এলআইয়ের উপর, সাইড ড্রপের এলআই। তাহলে আমি এখন এই যে সাইড ড্রপের এলআইকে যদি হুবার করা হয়, তাহলে আমি এই যে এটাকে ডাকলাম, ডেকে আমি এখন একটা ক্লোন দিয়ে বললাম যে তোমাকে যদি হুবার করা হয় তাহলে কি করবা, তুমি বিজি কালার চেঞ্জ করবা। বিজি কালার কি ছিল, F00, এটা রেড কালার ছিল, এবং সেটা হচ্ছে, এখন হচ্ছে। বাট লেখাটা তো অলওয়েজ সাদাই থাকতেছে, এটা তো একটা সমস্যা। তাহলে এই যে সাইড ড্রপের এলআইর অ্যাঙ্কল লিঙ্কের কালার চেঞ্জ করতে হবে। এই যে এ বলে দিলাম কালার ব্ল্যাক। এখন এভাবে যদি বলে দেই, সমস্যা আরেকটা না, পার্মানেন্টলি তো থেকে যাচ্ছে। এখন এখন এটা যেন পার্মানেন্ট না থাকে, তার জন্য আমরা কি করব, আবার এই যে এলআই কে হুবার করে আবার এখানে বলবো যে তোমাকে যদি তোমার যে অ্যাঙ্কলিং আছে কালার সাদা। এই যে এখন দেখেন 1 2 3 সাইড ড্রপ 1 সাইড ড্রপ 2। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখন অ্যাজ ইউজুয়াল নর্মাল কালার দিয়ে দিই, কোনো প্রবলেম হবে না। এই যে ড্রপ ডাউন 1, ড্রপ ডাউন 2, ড্রপ ডাউন 3, সাইড ড্রপ 1, সাইড ড্রপ 2। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এখন বিষয়টা হলো প্র্যাকটিক্যালের বিষয়। প্রথম ক্লাসটা একটু হয়তোবা জগা খিচুড়ি লাগতে পারে। স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে কোথায় কাজটা হচ্ছে, ঠিক আছে, কোথায় কাজটা হচ্ছে আর কাকে কাজটা করছেন, সিএসএস এইভাবে কল করতে হবে। এই যে এটা হলো নর্মাল ডিজাইন বিষয়টা। আল্লাহ, রেকর্ডটা অফ করে